আমাদেরকে যে ঘটনাটি পাঠাচ্ছেন তার নাম হচ্ছে অর্ণব। তিনি থাকেন ধানমন্ডিতে এবং তিনি লিখছেন, হ্যালো, আমার নাম অর্ণব, আমি ধানমন্ডিতে থাকি। কথা না বাড়িয়ে আমি স্ট্রেইট ঘটনায় চলে যাই। 2000-এর দিকে আমাদের স্কুল থেকে একটা ফিল্ড ট্রিপ অর্গানাইজ করা হয় এবং আমার একটু লেট হওয়ার কারণে আমি বাসটা মিস করি। আমার মন খারাপ দেখে ড্রাইভার আঙ্কেল বলে যে উনি আমাকে বাসের আগেই আমাদের ফিল্ড ট্রিপের জায়গায় নিয়ে যাবে। ড্রাইভার আঙ্কেল রাস্তাঘাট ভালোই একটা আইডিয়া আছে তার, কারণ উনি 20 বছর ধরে ঢাকা শহরে গাড়ি চালান। তো আমি আর আঙ্কেল গাড়ি দিয়ে যেতে লাগলাম। তখন বাজে আনুমানিক সকাল 9টা। গাড়িতে আমি আর আমার আঙ্কেল ছাড়া কেউ ছিল না। আমাদের ফিল্ড ট্রিপ ছিল আশুলিয়ার একটি পিকনিক স্পটে। আমরা যাচ্ছি, প্রায় মনে হচ্ছিল যে 4 ঘন্টা হয়ে গেছে, কিন্তু ঘড়ির টাইম দেখে মনে হয় 1 মিনিট। আমরা যখন যাওয়া শুরু করি তখন ওয়েদারটা খুবই ক্লিয়ার ছিল এবং বেশ সানি একটা ওয়েদার, কিন্তু হঠাৎ করে দেখি যে ওয়েদারটা ভয়ানক রূপ ধারণ করলো এবং সেটা পরিবর্তিত হয়ে গেল। আমরা দেখলাম যে আমাদের ওপরে আকাশ কালো হয়ে আসলো। মনে হচ্ছে এখনই ঝমঝমিয়ে বৃষ্টি পড়বে। কয়েক মিনিট পরে অনেক জোরে একটা বৃষ্টি নামলো। মনে হয়েছিল কেউ বালতি দিয়ে ঢেলে দিচ্ছে পানিগুলো একেবারে। হঠাৎ দেখি আমার ড্রাইভার আঙ্কেল রাস্তা চিনছে না। আমি জিজ্ঞেস করলাম, আঙ্কেল কি হয়েছে, আর কতক্ষণ লাগবে? উনি আমাকে বলল, ভাইয়া, কোথায় যে আসলাম কিছুই বুঝতে পারছি না। বাইরে তখনও ঝমঝম করে বৃষ্টি। কিছুক্ষণ পর হঠাৎ করে বৃষ্টি থেমে যায় এবং চারপাশে ঘন জঙ্গল। মজার ব্যাপার হলো আমাদের দুজনের হাতের ঘড়ির কাঁটা 9টা বেজে আছে, ঘড়ির কাঁটাতে 9টা বেজে আছে। তখনও তেমন কিছু একটা মনে না করে আঙ্কেল গাড়ি স্টার্ট দেয়, কিন্তু গাড়ি আর স্টার্ট নিচ্ছে না। তখন আঙ্কেল বের হয়ে বনেট খুলে দেখতে লাগলো। হঠাৎ আমার গাড়ির সামনে থেকে চিৎকার। আমি ভয়ে আঙ্কেলকে ডাক দিলাম, কোনো সাড়া পেলাম না। এরপর কিছুক্ষণ পর আবার ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হলো। এত বৃষ্টি কিছুই দেখা যাচ্ছিল না। আমি অনেক সাহস করে গাড়ি দরজা খুলে বের হলাম। আস্তে আস্তে গাড়ির সামনে যাই এবং গিয়ে দেখি আঙ্কেল ওখানে সেন্সলেস হয়ে পড়ে আছে আর বৃষ্টিতে ভিজছে। ঠিক তখনই আমার চোখে যা দেখলাম এবং যা ঘটলো ওইটা আমি কল্পনাও করি নাই, আর আমার লাইফে এমন জিনিস দেখিও নাই, দেখতেও চাই না। আমি দেখলাম যে একটা বড় তাল গাছের ওপর একটা বড় প্রায় 7-8 ফিট লম্বা একটা ফিগার দাঁড়িয়ে আছে এবং ওই পুরা ফিগারটাই আগুনের গোলা। এই ঘন বৃষ্টিতে যে কোনো আগুন নিভে যাওয়ার কথা, কিন্তু ওই জিনিসটা, ওই আগুনগুলো যেন আরো জল করে জ্বলছিল। আমি এই দেখে সেন্সলেস হই নাই। এটাই ছিল আমার সবচেয়ে বড় ভুল। আমি দেখলাম বৃষ্টির মধ্যে ওই আগুনের ফিগারটা আকাশের ওপরে ভাসছে এবং ভেসে ভেসে আমার দিকে আসছে এবং একটা অদ্ভুত হাসি দিয়ে আমার দিকে হাত বাড়িয়ে দিয়েছে। এইটা দেখে আমি আর নিজেকে সামলাতে পারলাম না এবং আমি ওখানেই সেন্সলেস হয়ে গেলাম। এরপরে আমার জ্ঞান ফিরলে আমি দেখি যে আমার বাসায় আমি। পরে সবাই বলল যে আমাকে কাকরাইলের একটা জায়গায় কোনো একটা বাসার ছাদে উল্টা মাথা নিচে পা, অর্থাৎ মাথা নিচে এবং পা ওপরে এই অবস্থায় শুয়ে থাকতে পাওয়া যায়। ড্রাইভার আঙ্কেলকে কাকরাইলের আরেকটা বাসায় পাওয়া যায় এবং সে জানে না যে কিভাবে সে কাকরাইলে আসলো। আরেকটা মজার ব্যাপার হচ্ছে, অনেক পরে আমাদের গাড়িটা সুন্দর মতন আমাদের ফিল্ড ট্রিপের জায়গায় পার্ক করা অবস্থায় পাওয়া যায় এবং এটা শুধু আমার না, আমার ড্রাইভারের, আমিও এই একই এক্সপেরিয়েন্সটা করেছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। হ্যালো লিসেনার্স, আমি ভৌতিস্ট সালমান। আমি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে বলছি। আর প্রথমেই আমি ধন্যবাদ জানাচ্ছি রাসেল ভাইকে আমাকে এখানে সুযোগ দেওয়ার জন্য, আমাকে আমার ঘটনাটি শেয়ার করার জন্য, এবং তারপরে আমি অবশ্যই রেডিও ফুর্তিকে আমি আমার ধন্যবাদ জানাচ্ছি। হ্যাঁ, কোথায় ঘটনাটা ঘটেছিল সেটা একটু বলেন। আচ্ছা, ঘটনাটি ঘটে আমার নিজের সাথে এবং আমার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে, এবং এই ঘটনাটি ঘটেছিল 2011 সালের প্রথম দিকে, 2011 সালের মার্চ এপ্রিলের দিকে ঘটনা। আমি তখন আমার ফ্রেন্ড প্রিন্স, আপনারা সবাই চিনবেন, আমার ফ্রেন্ড প্রিন্স, আমি আর ও একসাথে আমরা প্রায় রাতে ঘুরতে বের হই এবং বরাবরের মতোই আমরাও সেদিনও ঘুরতে বের হই এবং তখন টাইমটা ছিল প্রায় 1:45।
আমরা সে সময় ঘুরতে বের হওয়ার পর রাস্তা দিয়ে আমরা বউবাজারে প্রায় নাস্তা করি, তো আমি ওকে ফোন দেওয়ার পর ও বের হলো। বের হওয়ার পর আমরা রাস্তা ধরে এগোতে থাকি বউবাজারে নাস্তা করার জন্য। তো আমরা আমাদের আগে আমি বলে রাখি, আমাদের যে রাস্তাটা দিয়ে যেতে হয় সেই রাস্তার পাশে এক পাশে আমাদের হর্টিকালচার ফার্ম পড়ে, আর অপর সাইডে আমাদের এগ্রি বিজনেস ফ্যাকাল্টি এবং তার পাশে হচ্ছিল রিসার্চ ফিল্ড। তো আমরা রাস্তাটি ধরে দুজন এগোতে থাকি, আমরা বিভিন্ন কথা বলতে বলতে এমনি এগোই গল্প করতে করতে। যখন আমরা এগোতে থাকি তখন প্রায় 15 মিনিট পর আমরা পৌঁছাই এবং আমরা চা খাওয়ার পরে 1:30টার দিকে আমরা ব্যাক করি। ব্যাক করে আসার পর আমরা যখন হর্টিকালচার ফার্মটা আমরা ক্রস করছি, অর্থাৎ ওটা গেটের সামনে যখন আমরা আসি, তখন আমরা আমি প্রিন্সের সাথে কথা বলছি, প্রিন্স আমার বাম সাইডে ছিল আর হর্টিকালচার ফার্মটাও পরে বাম সাইডে। তো আমি যখন ওর সাথে কথা বলছি এমনি ওর দিকে তাকায়, তখন হঠাৎ করে একটা জিনিস আমি লক্ষ্য করলাম, সেটা বাগানের ভিতরে, ওই বাগানের ভিতরে একটা জায়গা আছে যে জায়গাটা কিছুটা বাঁশঝাড় মতো, অর্থাৎ ঝোপঝাড়, আর তার পাশে একটা বড় একটা কাঁঠাল গাছ এবং তার পাশে একটা আম গাছ। তো আমি ওই জায়গাটার দিকে হঠাৎ করে আমার চোখ পড়ে। আমি চোখ পড়তে আমি একটা অদ্ভুত একটা জিনিস লক্ষ্য করি, সেটা হচ্ছে যে আমি একটা সাদা রঙের একটা ড্রেস পরা একটা ছোট বাচ্চাকে আমি দৌড়ায় যেতে মতো দেখি আর কি। তো আমি দেখি সেই বাচ্চাটা বাঁশঝাড়ের দিকে দৌড়ে গেল। খুব অল্প সময়ের জন্য ঘটনাটি ঘটে, 2 থেকে 3 সেকেন্ডের ভিতরে আমি ঘটনাটি দেখি। আমি ওর দিকে যখন কথা বলি সেই সময় দেখি, এবং সাথে সাথে আমার জিনিসটা খুব অবাক লাগে যে আমি কি দেখলাম। আমি নিজেও অবাক হয়ে যাই। আমি ওখানে এত রাতে, অর্থাৎ তখন প্রায় 1:30 বাজে, 1:45 বাজতে চললো, তখন এত রাতে তো এরকম অদ্ভুত জিনিস এবং বাগানের ভিতরে রেস্ট্রিক্টেড এলাকা, সেখানে তো এই জিনিস থাকার কথা না। তো আমি জিনিসটা দেখে আমি খুব ভয় পাই। আমি তখন প্রিন্সকে বলি, দোস্ত ওটা কি? তখন প্রিন্স বলে যে কোথায়, আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। তো আমি সাথে সাথে দেখলাম ভ্যানিশ, দেখা মাত্রই সেটা ভ্যানিশ। আমি খুব অল্প সময়ের জন্য দেখি। তো আমরা যখন খুঁজতে থাকি ভালো করে সাইড দিয়ে, আমরা কিন্তু ভিতরে ঢুকিনি, বাইরে থেকে আমরা খুঁজতে থাকি। তো খোঁজার সময় আমরা কিছুই পাইনি। তো তারপরে যখন পাইনি আমরা ভাবছি যে নিশ্চয়ই আমাদের হয়তো দেখার ভুল, বা হয়তো রাত্রে যাচ্ছি, কোনো হয়তো ভয় লাগছে, রাস্তাঘাটে কেউ নেই, তো সেই কারণে হয়তো বা আমরা ভুল দেখছি আর কি। তো আমরা আগাতে থাকি, আবার কথাবার্তা নর্মালি বলে আমরা আগাতে থাকি। অ্যাটলিস্ট 1 মিনিট কি 30 সেকেন্ড আমরা হাঁটছি, অর্থাৎ 10-15টা কদম আমরা হাঁটছি সামনের দিকে। সেই সময় হঠাৎ করে যে জিনিসটা আমাদের কানে আসে, সেটা হচ্ছে যে আমাদের 7 থেকে 8 হাত পিছনে প্রায় 2-3টা কুকুর প্রচন্ড হারে ডাকা শুরু করে, আমাদের দিকে ফিরে ডাকা শুরু করে। তো আমরা সামনের দিকে হেঁটে যাচ্ছি। আমরা জিনিসটা প্রথম আমরা নেগলেক্ট করি, আমরা ভাবি নর্মালি এমনি কুকুর রাত্রে অনেক সময় ডাকে, আমরা সেটা মনে করি। তো দেখি যে আমরা তারা অনবরত ডেকেই যাচ্ছে, বারবার শুধু বার্কিং করতেছে। তো সেই সময় ডাকার পরে আমরা ভাবি যে পিছনে কিছু আছে কিনা, আমি তাকাই পিছন দিকে তাকাই, আমি কিছুই দেখতে পাই না। শুধু দেখি যে 7 থেকে 8 হাত পিছনে কুকুরগুলো 2-3টা কুকুর ছিল ওখানে, 3টা কুকুর, এবং তারা ডাকাডাকি করছে। আমরা ভাবি যে নিশ্চয়ই কিছু না, আমরা আবার আমাদের মতো হয়ে আমরা সামনের দিকে এগোতে থাকি। তো দেখলাম যে আমরা যত আগাচ্ছি, আমি পিছন দিকে আবার তাকায় দেখি, আমরা যত আগাচ্ছি সাউন্ডটাও আমাদের কাছাকাছি আসছে। অর্থাৎ পিছন দিকে তাকায় দেখি আমরা আগাচ্ছি, কুকুরগুলো আমাদের দিকে আসছে, এগিয়ে আসছে, কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ ডিস্টেন্স মেনটেন করে তারা এগিয়ে আসছে। তো এই জিনিসটা অড লাগে খুব, যে একটা নির্দিষ্ট পরিমাণ ডিস্টেন্স কেন মেনটেন করতেছে। আর তখন আমার কাছে যে জিনিসটা সন্দেহ হয়, সেটা হচ্ছে যে আমার মনে হতে থাকে যে আমাদের পিছনে হয়তো এমন কেউ আমাদেরকে ফলো করছে, যাকে হয়তো আমরা দেখতে পাচ্ছি না। বাট কুকুর, বিড়াল, এরা তো অনেক অবলা জীব, এরা হয়তো অনেক কিছু বুঝতে পারে। তো এই জিনিসটা সন্দেহ হওয়ার পর যে মনে হতে থাকে যে নিশ্চয়ই আমাদের পিছনে কেউ একজন আছে যে আমাদের ফলো করতেছে। তো এটা আমার খুবই ভয় লাগে। তো প্রিন্সেরও জিনিসটা খুবই ভয় লাগে। ও তখন আমাকে বলে যে দোস্ত কিছু না, হয়তো এটা আমরা নিজেরা বেশি ভাবছি, এটা কিছুই না দোস্ত, বাদ দে, এগুলো আমরা বিষয় করার দরকার। তো আমরা সামনে হাঁটতে থাকি। তো আমরা যখন সামনে হেঁটে যাই আরো কিছুক্ষণ, তারপরে হঠাৎ করে আমরা লক্ষ্য করি যে কুকুরের সাউন্ড গুলো একেবারে বন্ধ, কোনো সাউন্ড পাই না আমরা। তো তখন আবার পিছন দিকে তাকানোর পর দেখি যে কোনো সাউন্ড নাই। তো আমরা ভাবলাম, তখন বুঝলাম ও আচ্ছা, নিশ্চয়ই আমরা তাহলে ভুল দেখছি বা ভুল শুনছি, কুকুরের সাউন্ড এরকম ডাকছে কোনো কারণে, আমাদের কিছুর জন্য না, জাস্ট এমনি কুকুর ডাকছে। তো আমরা তখন আবার সামনের দিকে হাঁটা শুরু করি। তখন আবার সেই একই সাউন্ড, রাসেল ভাই আপনি বিশ্বাস করবেন না যে আবার একই সাউন্ড, সেই কুকুরগুলো আবার ওখানে দাঁড়ায় আবার ডাকতেছে। ওই সময় কুকুরগুলা
সাইডে ছিল তারা ডাকাডাকি বন্ধ করছিল, মানে চলে যাওয়ার মতো অবস্থা, চলে যাচ্ছে। আবার দেখলাম যে ওখানে এসে আবার ডাকা শুরু করতেছে, এবং প্রথম যে জায়গায় আমাদের দিকে ফিরে ডাকতেছিল, এবার তারা মানে আমরা একটু কিছু দূর চলে আসছি, তো হর্টিকালচার ফার্মের দিকে ঘুরে তারা এবার মানে ডাকাডাকি করতেছে। তখন চোখ পড়লো আমার হর্টিকালচার ফার্মের দিকে, ওদিক ফিরে কেন ডাকতেছে। আর চোখ পড়তেই আমি যে জিনিসটা দেখি আমি কোনোদিন ভুলবো না সেই জিনিসটা। আমি হর্টিকালচার ফার্মের ভিতরে দেখি যে বাচ্চাটাকে আমি দেখছিলাম কিছুক্ষণ আগে, যে বাচ্চার মধ্যে একটা জিনিস মানে দৌড়ে যাচ্ছে খুব অল্প সময়ের জন্য, সেকেন্ডের মধ্যে। তো সেই জিনিসটাকে আমি দেখি, একটা বাচ্চা অনেক দূর থেকে আমি দেখছি, যতটুকু আমি বুঝতে পারছি আমার মনে আছে, সেটা হচ্ছে একটা বাচ্চা খুবই ছোট, প্রায় 5 থেকে 6 বছরের হবে, একটা বাচ্চা মেয়ের মতো কিছুটা দেখলাম। তো সে একটা সাদা ফ্রক মতো পরা, সাদা একটা জিনিস পরা। হ্যাঁ, না তো ছোট মেয়ে নিশ্চয়ই ফ্রকই পরবে, আমি এটা ধরে নিচ্ছি। আর চোখে আঙ্গুল দিয়ে, মানে বাচ্চাদেরকে অনেক সময় জি বাচ্চাদেরকে কোনো জিনিস না দিলে তারা কিন্তু কাঁদে, এবং তারা বায়না ধরলে যে কাঁদাটা কাঁদে, অর্থাৎ চোখে আঙ্গুল দিয়ে চোখ মানে মলতে থাকে, এক প্রকার বলতে গেলে ওইভাবে কাঁদছে বাচ্চাটা। তো এটা দেখার পরে আমার অটোমেটিক্যালি মানে আমি বলতে গেলে আমার গাছ মানে শিরা দিয়ে উঠে একদম, আর আমি মানে প্রিন্সের হাতটা চাপে ধরি। আর প্রিন্সের হাত চাপে ধরলে প্রিন্সও আমার দিকে মানে একেবারে ফেড আপ অবস্থা আর কি, ও ভয় পেয়ে গেছে। তো এটা যখন হয় তখন আর দেরি না করে আর কি ওই অবস্থা থেকেই মানে প্রিন্স শুধু আমাকে এটা বলে, দোস্ত চল, এখানে আর থাকা যাবে না। এই কথা বলে আমি আর ওর দিকে তাকাইনি, আমিও দৌড় দিছি, আর ও দৌড় দেয় আমার সাথে। তো দৌড় দেওয়ার সময় কোনো কিছু খেয়াল করিনি, শুধু দৌড়াতে দেখি সামনে রাস্তা যতটুকু পর্যন্ত চিনি একাডেমিক ভবনের সাইড দিয়ে। তো সেই সময় অনেকক্ষণ পরে আমি পড়ে যাই। আমার এতটুকু শুধু মনে আছে যে আমি একটা মানে আমাদের পাতা মানে গাছের সামনে সাইডে যে গাছগুলো আছে, ফুলের গাছগুলো, সেগুলোর একটা দেবদারু গাছের একটা পাতা নিচে নেমে আসে, ওই পাতাটার সাথে আমি প্রচন্ড জোরে দৌড়াচ্ছিলাম, তো আমি ধাক্কা খাই। ধাক্কা খাওয়ার পর আমি ওখানে আমার যতটুকু মনে পড়ে যে এরপর আমার আর কিছু মনে নেই, আমি ধাক্কা খাই এতটুকু। তো এর পরের দিন আমি যখন সকালে যখন আমি ঘুম থেকে উঠি, তখন আমি জানতে পারি রাতে প্রিন্স আমাকে আমার রুমে পৌঁছে দেয়। তো আমি সেই অবস্থা মানে এরকম, আমি পৌঁছে আমি ওর কাছ থেকে পুরো কাহিনী শুনি, এরকম অবস্থা। তো এরপর মানে আমার হালকা মতো একদিন আমার জ্বর মতো থাকে, আমার খুবই গা গরম থাকে, আমার জ্বর মতো থাকে। এরপর দিন আমি ক্লাস করতে পারিনি। তো তার থেকে ওকে ফাইন, সব অবস্থা মানে শেষ, কোনো সমস্যা নাই, এভাবে চলতেছে। আমি ওকে ঘটনা শেখে, এবার আমরা ভুলে যেতে থাকি সবকিছু, যে যা হয়েছে আমরা কাউকে বলবো না, প্লাস আমরা ভুলে যাই সবকিছু। কিন্তু তার থেকে তিন দিন পরের কথা, যেহেতু ওরকম সেদিন রিসেন্টলি আমি একটা ভয় পাইছি। আমি জেনারেলি আমরা ওরকম বাইরে যাই রাতে, বা সেই সময়টা আমরা সেটা অফ মানে বলি যে দোস্ত যাইতে ইচ্ছা করতেছে না, আমরা যাবো না, এইভাবে করে আমরা দুজন আর প্রায় বের হই না। তো 3 দিন পরের কথা, যেহেতু বের হই না, তার পরের দিন আমি রুমে থাকি যে এরকম। তো তার পরের দিন আমার একটা এক্সাম থাকে, আমাদের অ্যাগ্রোনমি এক্সাম, আমি বলে নিই, অ্যাগ্রোনমি একটা ক্লাস টেস্ট থাকে। তো মানে ক্লাস টেস্টটা যখন ছিল তখন আমি পড়াশোনা করি রাতে, দিনে পড়তে ইচ্ছা করে না, রাতেই পড়ি ম্যাক্সিমাম। This track was downloaded from fusionbd.com. তো তখন পড়াশোনা করতে হতো, একসময় খুব মানে নিজের কাছে খারাপ লাগছে, আর পড়তে ইচ্ছা করতেছে না, কালকে পরীক্ষা। তো তখন প্রায় আমার যতটুকু মনে পড়ে রাত 2:45 বাজবে। আমি তখন মনে হচ্ছে ঠিক আছে, এখন তো রাতে তো আমি বাইরে যাবো না, তাহলে টিভি রুম থেকে একটু ঘুরে আসি। আর জেনারেলি অত রাতে টিভি রুমে আসলে বলতে গেলে তেমন কেউ থাকে না, আর আমাদের হলে টিভির রুম 3টা, সুতরাং যে কোনো একটা ফাঁকা তো ইজিলি পাওয়া যাবে। তো আমি এই জন্য টিভি রুমে যাই। টিভি রুমে যাওয়ার পর আমি দেখি যে টিভি রুমটা ফাঁকা, কেউ নেই। তো প্রথমেই বলে রাখি, টিভি রুমটা আমাদের সিরাজউদ্দৌলা হলের একেবারে ডান সাইডে শেষের দিকে, আর ওটার সাইডে আমাদের 2টা জানালা আছে, অর্থাৎ ওইটার দক্ষিণ সাইডে আমাদের 2টা জানালা আছে। ওই জানালা দিয়ে যে ওভারভিউটা দেখা যায় অপর সাইডে, সেই জায়গাটা অত্যন্ত জঙ্গল। আর আমি যতটুকু খবর নেই, মানে আমি যতটুকু জানি এখানে আসার পর, সেই জায়গাটা হচ্ছে ওই জায়গায় আগে চিনমৈত্রী থেকে একেবারে আগারগা পর্যন্ত বিশাল বড় একটা নালা ছিল। এটা অনেক অনেক বছর আগের কথা, 1990 সালের দিকের কথা আমি যখন শুনি আর কি, এটা আমার শোনা কথা। তো এরকম একটা নালা ছিল এবং ওখানে অনেক মাছ পাওয়া যেত। তো অনেক অকারেন্স ওখানে ঘটছে, এই জন্য সবাই ওই জায়গাটাকে একটু বলে যে ওই জায়গাটা একটু মানে খারাপ, ওই জায়গাটা সম্পর্কে অনেক কথা আছে। তো এই জন্য জেনারেলি ওইখানে কেউ যায় না, আর রাতে তো যাওয়ার প্রশ্নই ওঠে না। বাট সেদিন একটু হালকা বাতাস হচ্ছিল, আমি ওইদিকে মনোনিবেশ করিনি, আমি টিভি রুমে আসছি এবং আমি টেলিভিশন যথারীতি দেখার জন্য আমি চলে আসছি। তো আমি টিভি রুমে বসলাম, বসে আমি টেলিভিশনটা অন করলাম। টেলিভিশনটা আমি দেখছি, তো একটা চ্যানেল, আমি চ্যানেলগুলো ঘুরাচ্ছি জাস্ট এমনি কোথায় ভালো লাগে দেখার জন্য। তো সেই সময় কিছুক্ষণ ভালোই চললো, টেলিভিশনের নট প্রবলেম, কোনো সমস্যা নাই।
তো কিছুক্ষণ পরে আমি যে জিনিসটা লক্ষ্য করলাম সেটা হচ্ছে যে টেলিভিশনটা হালকা মানে পর্দা ঝিঝি করতেছে, সেই চ্যানেলটা ঝিঝি করতেছে। তখন আমি মানে ডিস্টার্ব করতেছে। তখন আমি মানে চিন্তা করলাম যে এত রাতে ডিসেল লাইনে কি প্রবলেম হলো আবার, যে কেন ডিস্টার্ব করতেছে। তো আমি চিন্তা একটু ওয়েট করি, দ্বিতীয়বার দেখি ওয়েট করে দেখি যে ঠিক হচ্ছে না। তারপরে আমি আমার পকেট থেকে মোবাইলটা বের করি। মোবাইলটা বের করার পর আমি আমার নিচের দিকে মোবাইলটা ধরে মানে মোবাইলের বাটনগুলো আমি চাপি আর কি, এমনি নিজে টাইম পাস করার জন্য। তো সেই সময় হঠাৎ করে যে জিনিসটা খেয়াল করে দেখি যে টিভিটা আবার সাউন্ড গুলো খুব ক্লিয়ারলি শোনা যাচ্ছে। তো আমি ভাবি টিভিটা মনে হয় চ্যানেলগুলো খুব ইজিলি পাস হচ্ছে, আমি শুনতে পাচ্ছি, মানে ডিস্টার্ব চলে গেছে। তো আমি তাকাতেই আবার প্রবলেম আবার শুরু। তো আমার কাছে জিনিসটা খুব মানে অদ্ভুত লাগে যে কি ব্যাপার, তাকাইলে আমার এরকম শুরু হচ্ছে। তো আমি তারপর জিনিসটা গুরুত্ব দেইনি, আমি এমনি ঘাড়ে হাত দিয়ে আমি ডান দিকে ফিরে জানলাটার দিকে, যে জানলাটার কথা বললাম যে ওই সাইডে একটু সমস্যা, ওইদিকে আমি তাকায় আছি বাইরের দিকে তাকাতে দেখলাম আবার টিভি ওকে, আবার ফাইনালি মানে সাউন্ড শোনা যাচ্ছে, মানে একদম ক্লিয়ার। তো আমি আবার যখন টিভির দিকে তাকালাম তখনই আবার প্রবলেম। অর্থাৎ আমি একটা জিনিস খুব ক্লিয়ারলি ভাবে দেখলাম যে আমি যতবারই টেলিভিশনটার দিকে তাকাচ্ছি ততবারই প্রবলেমটা হচ্ছে, ততবারই ডিস্টার্বটা করতেছে। কিন্তু মানে যখন আমি অন্যদিকে ফিরছি তখন আর কোনো ডিস্টার্ব করতেছে না। তো এই জিনিসটা দেখার পর আমার একটু খারাপ লাগলো যে কি ব্যাপার, এত রাতে আমি যখনই তাকাচ্ছি তখনই ডিস্টার্ব করতেছে। তো এরকম হওয়ার পরে আমি চিন্তা করলাম যে ঠিক আছে, আমি ডিশের লাইনটা একটু দেখি ওটা ঠিক আছে নাকি। তো ডিশের লাইনটা আমি আবার নিজে হাত দিয়ে ডিশের লাইনটা আমি চেঞ্জ করে আমি ওপেন করে আবার আমি মানে ভিতরে প্লাগ ইন করলাম। প্লাগ ইন করার পরও প্রবলেম সলভ হলো না, প্রবলেম একই যা আছে তাই প্রবলেম চলতে থাকলো। আমি তাকালেই ঝিঝি হচ্ছে, আমি না তাকালেই ঝিঝি হচ্ছে না, এরকম অবস্থা। তো এই ঘটনা এটা দেখার পরে তো আমার কাছে খুব অদ্ভুত লাগে। এবং সেই সময় আমি যে জিনিসটা আমার কাছে মনে হচ্ছে, আমি নিজে ভাবতেছি যে তাহলে কি মানে এমন কোন বিষয় যে আমার পিছনে কেউ একজন আছে, যে যে আমার জন্য দেখতে পাচ্ছে না, বা এরকম কিছু একটা। তো এই জিনিসটা আমার কাছে খুব ইয়া লাগে। আর পিছনে একজন বসে থাকলে কিন্তু আসলে অনেকটা ফিল করা যায়, মানুষের সিক্স সেন্স বলে একটা জিনিস আছে, যে জিনিসটা কিন্তু আসলে মানে পিছনে একজন লোক যেতে যাচ্ছে বা হাঁটার সময় বা বুঝতে পেরেছি। তারপরে বলেন, হ্যাঁ তারপরে কি ঘটলো, ফাইনালি ঘটনাটা কি ঘটলো? আচ্ছা, তো তারপরে আমি ওখান থেকে তাকাই, আমি সাহস করে তাকাই, ভাবি যে পিছনে কেউ আছে। আমি সাহস করে তাকানোর পর আমি দেখি আসলে কেউ নেই ওখানে, সম্পূর্ণ একদম ফাঁকা। আমার পিছনে 4টা রো এবং 2টা কলাম, 8টা বেঞ্চ টোটাল, এবং সবগুলো ফাঁকা। দেখার পর আমার আর মনে হলো আচ্ছা তাহলে সমস্যা নেই। তো আমি তখন এটা প্রবলেমটা সলভ করার জন্য আমি টিভির কাছে গেলাম এবং আমি চিন্তা করলাম যে মূল কানেকশনটা আমি খুলে আবার লাগাই। যখন আমি মূল কানেকশনটা খুললাম, আবার যখন লাগাচ্ছি দেখলাম যে এবার নিজের থেকেই মানে টিভির কানেকশনটা ঠিক মতো পাচ্ছে না। তো তখন আমি মানে বারবার লাইন ইন করার চেষ্টা করতেছি, একবার পাচ্ছে না। আর তখনই মানে আমি যে জিনিসটা লক্ষ্য করলাম সেটা হচ্ছে যে অন্ধকারে টেলিভিশনের পর্দার ভিতরে যখন মানে টেলিভিশনে কারেন্ট থাকে না, তখন কিন্তু পিছনে যদি কেউ থাকে এক প্রকার মানে একজনের কালো ছায়া মতো বোঝা যায় যে আমি টেলিভিশনের সামনে দাঁড়ালাম কিন্তু টেলিভিশনটা অফ, তাহলে স্ক্রিনের মধ্যে কিন্তু আমার একটা কালো অবয়ব কিন্তু ভাসে উঠে, আমার হুবহু চেহারা মতো, বা চোখ কান এগুলো কিন্তু বোঝা যায় না। তো আমি অন অফ করছি, মানে দেখতে পাচ্ছি যে এরকম কানেকশন পাচ্ছে না। তখনই সেই সবচেয়ে অদ্ভুত জিনিসটা আমি দেখলাম, আমি কখনো এটা ভুলবো না। তো আমি দেখলাম যে আমি যে জায়গাটায় বসেছিলাম ঠিক আমার এক বেঞ্চ পিছনে আমার বরাবর আমি যে বাচ্চাটাকে দেখেছিলাম যে হর্টিকালচার মানে ফার্মে যে চোখ মুছতে কাঁদতেছিল, তো সেই বাচ্চাটার মতোই হুবহু ওরকমই ভাবে বসে আছে এবং একটা বাচ্চা চোখে আঙ্গুল দিয়ে ওরকম ভাবে চোখ মুলতেছে। আমি এটা টিভির স্ক্রিনের ভিতর দেখতে পাই। এটা দেখার পরে আমি কি করব আমি বুঝতে পারছিলাম না। আমি ভয়ে আমি কি কাঁপতেছি এবং আমি যে ওখান থেকে দৌড়াবো না, আমি কি করবো আমি বুঝতে পারতেছি না। আমি তখন ওখানে তাকালাম পিছন দিকে, কিন্তু আমি আসলে কিছু দেখতে পাইনি। পিছন দিকে তাকায় আমি কিছুই দেখতে পাইনি। তখন আরো বেশি আমার কাছে খারাপ লাগলো। আবার আমি টিভির স্ক্রিন দিকে তাকালাম, আমি দেখলাম যে আবার পিছনে ওখানে সে বসা। তো আমি ওখান থেকে আমি চিন্তা করলাম যে আমি কি করি এখন এত রাতে গার্ডকেও তো আমি কাছাকাছি পাবো না, যেহেতু হলের একদম কোনায়, আমি শেষ প্রান্তে। তখন আমি দরজা দিয়ে চিন্তা করলাম যে আমি আর পিছনে তাকাবো না, যা হয়েছে টিভি কানেকশন দেওয়ার দরকার নাই, আমি সরাসরি দরজা দিয়ে দৌড়ায় যাবো। আর দরজা দিয়ে দৌড়ায় যখন যাচ্ছি তখনই আমি মানে সবচেয়ে জিনিসটা, আমি দরজার সাথে ঘা খাই এবং আমি ওখানে মানে পড়ে যাই। আমার যতটুকু মনে পড়ে আগে দরজার সাথে ঘা খাই। এরপর আমি এর পরের দিন সকালে আমি পাই নিজেকে আমার বিছানায় পাই, আর জানতে পারি যে আমাকে মানে গার্ড যে ছিল সে আমাকে ধরে রাতে নিয়ে আসে। আরেকটা ব্যাপার রাসেল ভাই, 1 মিনিট, সেটা হচ্ছে যে আমার
আমার ইয়াটা যেটা মানে ঘটনা যে আমি শুনি সেটা হচ্ছে যে এই ঘটনাটা সবচেয়ে বড় বিষয় এটাই যে ওটার পাশে একটা প্রবলেম ছিল ওই ইয়াটার পাশে। আর হর্টিকালচার ফার্মের ওটা হচ্ছে যে বহুত বছর আগে আমি পরে এইগুলা নিয়ে মানে আলাপ করি ওই মামাদের সাথে ওখানে যারা কাজ করতো আর কি। আর আমাদের হলেরই জাকির ভাই যে ডাইনিং চালায় আমি তার কাছে এইগুলা সম্পর্কে বলার পর সে বলে যে হ্যাঁ আমাদের ওই সাইডটা একটু প্রবলেম আছে। আমি বহুত বছর আগে আজকে 20 বছর সে ওখানে চাকরি করছে। আর হর্টিকালচার ফার্মের কথা সে বললো যে ওখানে এক স্টাফের একটা ছোট বাচ্চা এখান থেকে অনেক বছর আগে সে ও পাশে যে পুকুরটা আছে ওখানে একটা পুকুর আছে ওই পুকুরে পড়ে সে মারা গিয়েছে। ওকে, আমার নাম আমির হোসেন সাজু, আমি নোয়াখালী থেকে আসছি। আমার আপনার কাছ থেকে অনুমতি নিয়ে আমার ভাই ভাবি এবং অনেক ইবেনাকে একটু ধন্যবাদ জানাই, তারা আমাকে অনুপ্রেরণা যোগাইছে এখানে পাঠানোর। আচ্ছা, ধন্যবাদ জানানো হয়ে গেল, এখন আমরা ঘটনা যাবো। এই ঘটনাটা 1960-65 সালের ঘটনা, আমার আব্বুর সাথে ঘটা। আচ্ছা, আমাদের বাড়িটা হচ্ছে নোয়াখালীর কোম্পানিগঞ্জ থানার বুশার্ট পৌরসভায়, ঠিক আছে। জি জি। তো তখন রাসেল ভাই 60-65 সালে ওই জনমানব ছিল কম, এলাকায় ঘনবসতি ছিল কম। তো আমাদের বাজারের উপর ছিল দোকান ছিল, ওই দিন ছিল হাটবার। দোকানে কাজকর্ম সেরে আব্বু যখন বাড়ি ফিরবেন তখন রাত প্রায় 10টা-11টা বেজে যায়। তো রাত 10টা-11টা মানে হচ্ছে তখনকার অনেক রাত। আমি এখানে আপনাকে একটু থামাবো, আপনি কি একটু তাহলে সবার গল্পটা বুঝতে সুবিধা হবে যে আপনার বাবা একজন সাধারণ মানুষ ছিলেন না, তিনি একজন দরবেশ ছিলেন, এটা যদি শুরুতে বলে দিতেন তাহলে। হ্যাঁ, আমার আব্বু একজন দরবেশ প্রকৃতির ছিলেন, এলাকার লোকজন ওনাকে দরবেশ নামে ছিলেন, নাদু দরবেশ বললে সবাই ছিলেন নোয়াখালীতে। আচ্ছা। তো আব্বু যখন বাড়ি ফিরছেন তখন রাত্র 10টা-11টা বাজে। বাড়ির কাছে বলতে বাজার থেকে যখন বেরোলেন তখন দুটো কবরস্থান পড়ে। কবরস্থানের আগে আব্বু লক্ষ্য করলেন যে রাস্তার উপরে একটা গরু গাড়ি আব্বুর দিকে আসতেছে। আব্বুর কাছাকাছি চলে আসছে। আব্বু গরু গাড়ির কাছাকাছি চলে গেলেন, কিন্তু দেখলেন গরু গাড়ি একবার রাস্তার ডানে আরেকবার বামে কাট করতেছে, আব্বুকে যেতে দিবে না। তো আব্বু এর মুহূর্তে দোয়া দরুদ পড়ে ওনার শরীরটা বন্ধ করে ফেললেন আর কি। তো বন্ধ করে সাহস সঞ্চয়কে একটু কাছাকাছি গেলেন, গিয়ে দেখতে পেলেন গরু গাড়ির চালক নেই। চালক না থাকাতে আব্বু আরো ভয় পেলেন, কাহিনীটা কি, গরু গাড়িটা কোত্থেকে এলো কিন্তু চালক নাই। তো উনি আরো কাছাকাছি গিয়ে দেখলেন গরু গাড়ির মধ্যে অসংখ্য লাশ, প্রত্যেকটা লাশের গলা কাটা, তাজা রক্ত ঝরছে। আব্বু ভয়ে শিথিল হয়ে যাচ্ছেন, সমস্ত শরীর ওনার ঘামে গেছে। তো উনি যেহেতু একজন আউলিয়া টাইপের ছিলেন, দরবেশ প্রকৃতির ছিলেন, ওনার হাতে সবসময় একটা হ্যাজাক লাইট থাকতো আর একটা লাঠি থাকতো। উনি সজোরে লাঠি দিয়ে গাড়ির উপরে একটা আঘাত করলেন। আঘাত করার সাথে সাথে গাড়িটা ভ্যানিশ হয়ে গেল, দুয়ার কুণ্ডুলি পাখি আকাশে মিশে গেল। এরপর আব্বু অগ্রসর হলেন, কবরস্থানটা পার করে যখন মসজিদের পুকুরে নামলেন, পুকুর পাড়ে উনি ওনার হাতের লাঠি এবং বাতিটা রেখে পুকুরে নামলেন, নাইমা উজু করে উঠে চলে আসতেছেন। পাড়ে এসে যখন উনি লাইট এবং বাতিটা নিতে যাবেন, ইন্ডিমেট টাইম উনি লক্ষ্য করলেন কি পুকুর পাড়ে একটা তাল গাছ রয়েছে, যেটা আমিও দেখেছি। কবরস্থানগুলোর মধ্যে এখন একটা কবরস্থান আছে বড়, এটা খুব পুকুর পাড়ের কবরস্থানটা। তো দেখেছি আব্বু দেখলেন কি তাল গাছের নিচে ছোট ছোট বাচ্চারা। ওনার চেঞ্জ এটুকু নাই এখন রাত্র কয়টা বাজে আর বাচ্চারা এখন কোত্থেকে আসবে। বাচ্চারা ফসল সাজিয়ে পূজা করছে, ডালা সাজিয়ে। ওখান থেকে একটা বাচ্চা এসে আব্বুর পা ধরে পুকুর দিকে নেমে টানাচ্ছেন, পুকুরে নামিয়ে ফেলতেছে, মানে পুকুরে নামানোর চেষ্টা করতেছে। আব্বু কি করলেন, ওনার আরেক পা দিয়ে একটা লাথি মারলো। লাথি মারার পরে বাচ্চাটা পড়ে গেল, পড়ে যাইয়া কাঁদতেছে। আব্বুর মায়া হলো, বাচ্চাটাকে ধরতে যাবেন। ইন্ডিভিড টাইম বাচ্চাটা বড় হলো তো হলো এবং বিবশ রূপ ধারণ করলো। আব্বু ভয় পেলেন, ভয় পেয়া মানে চিৎকার দিয়ে পুকুর পাড়ে উঠে গেলেন। উঠে ওনার হাতে যে লাঠি এবং লাইট বাতিটা নিলেন, নিয়ে ওই ওদের পূজা করার স্থানে উনি আরেকটা বাড়ি মারলেন, আঘাত করলেন। আঘাত করার সাথে সাথে ওটাও বেনিশ হয়ে গেল। তো আব্বু বাড়িতে চলে গেলেন, কাউকে কোনো কথা রাত্রে বললেন না, না বলে উনি ঘুমিয়ে পড়লেন। সকালবেলা উঠে আব্বু ওনার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো আমার দাদুর সাথে শেয়ার করলেন। তো দাদু আব্বুকে ইনফর্ম করলেন আব্বুর সাথে যে ঘটনাগুলো ঘটেছে ওটা ওনাকে বলা বাহুল্য যে আমার দাদু একজন ভালো নামাজি ফরজগার লোক ছিলেন, ওনার সেবা করতে করিম বক্স নামে একজন জিন, ওই জিনটার নাম ছিল করিম বক্স। করিম বক্স দাদুকে তার যদি নামাজের সময় ইনফর্ম করেছিলেন। এই ছিল আপনার ঘটনা। আমি আহমেদ বাবু বলছি, আমি ঢাকা লালমাটিয়া থেকে বলছি। লালমাটিয়া থেকে না, লালমাটিয়া থাকি আর কি। ওকে। এনিওয়ে,
তো আজকে কয়েকটা ঘটনা বলবো ছোট ছোট, এর মধ্যে খুব ছোট একটা বলছি। ফার্স্ট ঘটনাটা যেটা টেলিভিশন নিয়ে একটু আগে বলা হয়েছে কিছু, এটা আবার মানে আপনার শুনতে বেশ ভয়ও পেতে পারেন যারা একলা টিভি দেখেন। এই কয়েকদিন আগে আমার এক ছোট ভাই ও বলতেছিল যে রাতে ও টিভি দেখছিল, হ্যাঁ মানে হি ওয়াজ ওয়ার্কিং অন দ্য কম্পিউটারে কাজ করছে আর টিভি দেখছে। তো হঠাৎ ও টিভির দিকে তাকিয়ে দেখে যে ওই যে মানে কি টিভিতে খবর পড়ছে, সে তাকিয়ে আছে তার দিকে এবং একসময় সে ভেঙচি কাটলো। সো এটা ঘটার কিন্তু কোনো কারণ নাই, না, একদমই কারণ নাই। ইট ওয়াজ স্কেরি, কারণ এটা একটা লাইভলি টেলিকাস্ট এবং ওকে স্পেসিফিকলি ভেঙচি কাটার জন্য তো নিশ্চয়ই জিনিসটা হয়নি, এটা হঠাৎ ঘটার কথা না। তো পরবর্তী সে বুঝলো সোর্ট অফ ইলিউশন। তা আগে আপনাকে বলছি যে এই জিন কিন্তু এই কাজটা করতে পারে, আপনাকে যে কোনো রকমের ভয় তারা দেখাতে পারে। তো ইট ওয়াজ এ স্মল থিং, ওই টিভি সংক্রান্ত যেহেতু সেটার জন্য। তো এখন আসলে একটা ঘটনায় যাই। তো দুটো ঘটনা আছে, দেশের এবং বিদেশের। ওকে, কোনটা আগে বলবো? হোয়াট ডু ইউ প্রেফার? দেশ দিয়ে শুরু করি। দেশ দিয়ে শুরু করি। আচ্ছা, দেশে এই ঘটনাটা আমার এক রিলেটিভের, উনি সম্পর্কে আমার মামা হন। তো ব্যাক ইন লাইক আর্লি 80s এর ঘটনা। তো উনি গ্রামের বাড়িতে যেতেন আসতেন, থাকতেন না, মানে সে ওখানে যেতেন এবং বেড়ায় চলে আসতেন আর কি। তো একবার উনি গ্রামে যান, বেশ কিছু সময় কাটান। তো ওখানে একজন জাদুকরের সাথে তার পরিচয় হয়। জাদুকর মানে গ্রামের জাদুকর বলতে কিন্তু ওরা ম্যাজিক দেখায় না, মানে সে যা করে ব্ল্যাক ম্যাজিক করে। আচ্ছা, সে ব্ল্যাক ম্যাজিক করে। তো ওই ব্ল্যাক ম্যাজিশিয়ানের সাথে তার পরিচয় হয়, কথাবার্তা হয়। তো কথাবার্তা বলার পর যায় তো সে খুব মজা পায়। মজাটা এভাবে শুরু হয়, মিষ্টির দোকানে বসেছিল আর কি উনি ওই ম্যাজিশিয়ানের সাথে, একই রকম বয়স, একটু ছোট বড় আর কি। তো ওই ম্যাজিশিয়ান তাকে কথা মানে গল্প গুজব করার পরে বলতেছে একটা জাদু দেখা। বলে কি জাদু? ওঠার সময় বলতেছে জাদু মানে আর কি দেখাবো তোমাকে পরে। তো যখন উঠে যাচ্ছে দেখে যে বেঞ্চটা ওর পেছনে পেছনে উঠে যাচ্ছে, বেঞ্চ নামে না। তো খুব হয়ে গেছে, 8 মতো বেঞ্চ উঠে আসে, অনেক কষ্ট করে বেঞ্চটা নামাইছে। নামানোর পর সে বলছে যে আমাকে তোমার জাদু শিখাতে হবে, আই ওয়ান্ট টু লার্ন। তো বলছে জাদু কিভাবে শিখবা? তুমি যদি আসলে শিখো আমি যেটা করেছিল ব্ল্যাক ম্যাজিক, তো তুমি তো একজন মুসলমান ঘরের ছেলে, তুমি শিখবা না। তো বলছে না, আমি শিখতে চাই। তো বিভিন্ন যাই হোক অনেক কথাবার্তার পর বা অনেক চেষ্টা চরিত্রের পরে ওকে একটা রিচুয়াল পালন করতে বলে। রিচুয়াল তো হচ্ছে এই আপকামিং যে সামনে যে অমাবস্যাটা আছে, এই অমাবস্যা রাতে খালি গায়ে ওকে বলে যে তুমি গোসল করবে, আগে গোসল করে খালি গায়ে ওর দেওয়া এক ধরনের তেল শরীরে মেখে, ওর কাছ থেকে দেওয়া জাদু করে এটা মেখে তোমাকে শ্মশান ঘাটে যেতে হবে। শ্মশান ঘাটে যে তুমি এই গত কয়েকদিন আগে একটা বাচ্চা, মানে বাচ্চাটা আসলে অ্যাকচুয়ালি কি বলবো আর কি, মানে এটা মানে অবৈধ আর কি, হ্যাঁ, মারা গেছে আর কি। মারার পরে ও মাটাও আত্মহত্যা করছিল আর কি। আর ওই মানে বাচ্চারা হিন্দু ফ্যামিলির ছিল, সুতরাং ওরা ওই ছোট বাচ্চাকে নাকি পোড়ায় না, ওরা মাটিতে কবরের মতো দিয়ে দেয় আর কি। তো বলছে তুমি শ্মশান ঘাটে যাবা, যে ওখানে বাচ্চার লাশ আছে, সে বাচ্চার লাশের থেকে বাম হাতের হাড্ডিটা নিয়ে আসবা যদি পারো, এবং যাওয়ার সময় তুমি পিছনে তাকাবা না, আসার সময় পিছনে তাকাবা না। তো যাকে বলছে তো সে এগ্রি করলো আর কি, সে বললো যে আমি করব। তো নেক্সট যে অমাবস্যা, তো সেই দিন সে মোটামুটি প্ল্যান প্রোগ্রাম করে রওনা দিল একইভাবে। তো গ্রামের রাত তো বোঝেন, তার মুখ থেকেই শোনা গল্পগুলো যে অন্ধকার, বেশ অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার। অমাবস্যা এমনি অন্ধকার, মানে যে আকাশের আলো খুব একটা দেখা যায় না। তো বলতেছে বাঁশঝাড় বা এইসব জায়গায় হালকা হালকা জোনাকি কিছু আছে, এই দেখতে পাচ্ছে সে। তো হাঁটতে হাঁটতে শ্মশান ঘাট পর্যন্ত সে গেল আর কি। শ্মশান ঘাট পর্যন্ত যাওয়ার পথে খুব একটা সে কিছু ফিল করেনি, হ্যাঁ, হালকা কুকুরের ডাক টাক শুনছে। তো ওকে বলছে যে তুমি কিন্তু মেন সমস্যাটা ফিল করবা যখন তুমি ব্যাক করবা, তখন ফেরার সময়, মানে অবশ্যই তুমি তখন পিছিয়ে ফিরে তাকাবা না, তাহলে কিন্তু ক্ষতি হবে তোমার। তো ওই কুকুরের ডাকটা একটু শুনছে, বাট মানে ওই শিয়াল কুকুরের ডাক, বাট ইটস নাথিং লাইক দ্যাট। তো যখন যাওয়ার পর শ্মশান ঘাটে এন্ট্রেন্স, তো যখন ঢোকার পর ওখানে যেই তার ভয় লাগা শুরু করে, মূলত পুরো ব্যারেন ল্যান্ড, মানে পুরো খালি। এর আগে ওখানে লাশ টাশ পোড়ানো হয়েছে কিছু জায়গায়, মানে স্তূপ হয়ে আছে কিছু এরকম। তো যায় যে ও ডিটেক্ট করে যে কোনটা সে কবর। ওকে বলা থাকে যে পানির পাশে, ঠিক নদী তার পাশে জলার পাশে কবরটা। তো উনি ওটার কাছে যায়, যে উনার ওইখানে একটা লাঠি বা সামথিং পায়, সেটা দিয়ে উনি কবরটা খোঁড়া শুরু করে। তো ঘুরতে উনি এক পর্যায়ে কিন্তু ওই বাচ্চাটার ওই যে ডিকম্পোস্ট একটা মানে পায় আর কি, বেশ লাশ আর কি। নেওয়ার পর উনি করে কি, মানে হি ম্যানেজ টু, মানে সে ওই বাম হাতের হাড্ডিটা খোলেও সেটা সে টেনে খুলে ফেলে। তো খুলে যখন ফেলতেছে সেই সময় উনি ওই মানে হঠাৎ করে পানির উপরে ওনার
চোখটা যায়, যে পাশে যে পানিটা ছিল, পানিটা আচ্ছা। ওইখানে ওই হালকা আলোতে উনি দেখতে পায়, হালকা আলো মানে খুব বেশি আলো না, ওই পানিতে ওই বাচ্চার যে মাটা আর কি, সেটাকে মানে ইনফ্যাক্ট ওই যে মানে বুঝতে পারছে উনি, হুম। বাচ্চার মাটা তাকায় আছে ওনার দিকে, চুলগুলা খোলা একদিকে, আচ্ছা। চুলগুলা খোলা একদিকে পড়ে আছে, হালকা বাতাসে উঠতেছে চুলগুলা, ওনার দিকে তাকায় আছে, এবং ইনফ্যাক্ট মুখটা অনেকটা হাসি হাসি। তো অল্প আলোতেও সেটা সে দেখতে পাইছে। দেখার পর সে তখন সব হিতহিত জ্ঞান হারা ফেলে আর কি, মানে সব বই ফেলে টেলে সে ঝেড়ে দৌড় দেয়। তো দৌড় দিয়ে আসার সময় তখন উনি বলছে যে মনে হচ্ছিল যে অনেক কিছু পিছনে শব্দ শুনতেছে, এই শুনতেছে। এনিওয়ে সে বাসা পর্যন্ত আসতে পারে আর কি, বাসা পর্যন্ত ফিরে আসে, এসে মানে অনেকটা মানে আর কি মানে উদ্ভ্রান্ত মতো হয়ে যায়, তখন তাকে গোসল টোসল দিয়ে ঠিক করে। আচ্ছা, এই হচ্ছে একটা ঘটনা আর কি। ওকে, আমরা এখন সরাসরি তাহলে আবার বাইরের ঘটনাটায় চলে যাই। রাইট, এই বাইরের ঘটনাটা হচ্ছে আমার নিজের এক্সপেরিয়েন্স। অ্যাজ আমি আপনাকে বলছিলাম গতবারও যে আমি আর আমার এক ফ্রেন্ড ছিলাম আর কি, ওর নাম রয়। আমরা একসাথে বিভিন্ন জায়গায় যেতাম, ওই জাস্ট মানে হান্ট দিস প্যারানর্মাল থিংস টু সি, যে কিছু জিনিসকে আমরা পাই কিনা দেখতে, দেখার Right. আগ্রহে আর কি। Right. তো ও সবকিছু চিনতো, ওই এলাকা ওর নখদর্পণে সব জানে। তা একটা জায়গার কথা আমাকে বলে যে, ওনা অনেক জায়গার কথাই বলে, এই জায়গাটার কথা স্পেসিফিকলি ওকে বলে। আমি তার আগের দিন নিউ ইয়র্ক থেকে আসছি, ফ্লোরিডা আবার ব্যাক করে নিউ ইয়র্কে কাজে গেছিলাম। আসার পর আমাকে বলতেছে যে আজকে তো তুমি বেশ কয়েকদিন ফ্রি, তো আমি তোমাকে একটা জায়গায় নিয়ে যাবো। সেই জায়গাটা হচ্ছে একটা হন্টেড প্লেস, এটা হচ্ছে সামওয়্যার ইন ডেলরে বিচ। এখানে একটা বাড়ি আছে একটা ডাক্তারের। এই ডাক্তার কি করতো 70s দশকে, সে ডাক্তারটা কি করতো, হঠাৎ করে ওই এলাকায় কিছু কিছু যে বাম যে রাস্তার যে বামটা মেরা হঠাৎ করে কমে যাচ্ছিল। তো পুলিশ ইনভেস্টিগেশন করে, পরে ইনভেস্টিগেশন করে একসময় বের করে যে ডাক্তারটা এই বাম বা রাস্তার থেকে ওই যে যারা হোমলেস এদেরকে নিয়ে আসতো বাসায় বিভিন্ন প্রলোভন দিয়ে, আচ্ছা। খাবার দাবার বা কোনো কিছু দেওয়ার কথা বলে নিয়ে আসতো, এনে তাদেরকে সে লাইভ সার্জারি করতো, মানে আচ্ছা। মানে জীবন্ত অবস্থায় সে সার্জারি করতো। Okay. এবং এরকম করতে সে মারা যেত যারা, তাদেরকে নিয়ে সে কি করতো, তার বাসার ব্যাকইয়ার্ডে সে মানে পুঁতে রাখতো, একটা ছোট কুয়ার মতো ছিল, ওখানে পুঁতে রাখতো, Just পুঁতে ফেলতো আর কি। Just পুঁতে ফেলতো আর কি, লাস্টটা সে গায়েব করে দিত আর কি। তো পুলিশ ইনভেস্টিগেশন করে এক সময় এটা বের করার পর তাকে ধরে নিয়ে যায়, ধরে নিয়ে তার আপনার জেলে নেয়, এবং জেলেই নাকি সে সময় মারামারি করে মারা যায় এদের সাথে আর কি, কয়েকদের সাথে, সামথিং লাইক দ্যাট। এনিওয়ে ওই বাসাটা এখনো নাকি ব্যারেল পড়ে আছে, মানে ডাক্তারের যারা নাকি মানে বংশধর ছিল তারা ওইটা ক্লেম মানে ছাড়ছে না, ক্লেমও ছাড়ছে না, কেউ থাকেও না ওইখানে। বাসার বাইরে শুধু ট্রেসপ্যাসিং সাইন। তো যেদিন আমি যাচ্ছিলাম ওই দিন আমরা হালকা বৃষ্টি হচ্ছিল। আচ্ছা। মানে এনভায়রনমেন্টটা অনেকটা ভৌতিক, হ্যাঁ, বানানো না, কিন্তু অনেকে মনে করতে পারে যে বানানো, নাথিং লাইক দ্যাট। আসলে বৃষ্টি হচ্ছিল, ঝিরঝির বৃষ্টি হচ্ছিল। তো ঠিক রাত 9টার দিকে আমরা গাড়ি নিয়ে যাই ওই জায়গায়। তো ওইখানেও মানে দুই পাশে হচ্ছে সুগার কেন ফিল্ড, আর মাঝখানে হচ্ছে রাস্তাটা। ওকে। এবং রাস্তাটা ওই যে অনেকটা ওই যে ভাঙা রাস্তার মতো, ডার্ট রোড টাইপের। তো ওদিক দিয়ে আমরা গাড়ি নিয়ে যাই, যেতে যেতে শেষ মাথায় আমরা যেটা দেখি একটা দরজা, লোহার দরজা, সেখানে গাড়িটা পার্ক করি বাইরে। পার্ক করে আমি আর রয় নামি। তো বৃষ্টি পড়ছে হালকা, আমরা ভিজে যাচ্ছি। তো গেটের সামনে গেলাম, দেখলাম বড় করে লেখা নো ট্রেসপ্যাসিং। আচ্ছা। আমি জিজ্ঞেস করলাম যে তুমি কিভাবে ঢুকবে এখানে, হাউ ডু ম্যানেজ টু গেট ইন? আমাকে বলতেছে এটাকে আমরা টপকাবো, গেট টপকায় ঢুকবো। আচ্ছা। আমি একটু ভয় পাইছি ভাবছে যে কেউ নাই, আবার এই বাড়ি যে ইতিহাস শুনছি, ইতিহাসটাও ভয়ঙ্কর, ও আবার একটু টপকায় ঢুকবে। আমি বললাম যে আচ্ছা তুই ঢোক আগে। সো ও আগে টপকায় ভিতরে ঢুকলো। ঢোকার পর এখন তো ওয়ে নাই, ও ওই পাশে আমি এই পাশে, আমার ঢুকতেই হবে। আমিও ঢুকলাম। ঢোকার পরে দেখলাম, আর একটু হাঁটার পর দেখলাম যে একটু দূরে একটা বাড়ি, একতলা বাড়ি। ওই ফ্লোরিডার বেশিরভাগ বাড়ি হচ্ছে একতলা, আপনার টাউন হোম আর কি। আচ্ছা। একতলা বাড়ি, এবং বাড়িটার সামনে এন্ট্রেন্সের দিকে মনে করেন যে কিছু ওই যে একটা মানে আপনার ফেন্স আছে, ছোট 3-4 ফিট একটা ফেন্স, আর তারপরে হচ্ছে এন্ট্রেন্স দরজাটা। তো দরজাটার মধ্যে কাঠ দিয়ে তক্তা দিয়ে লাগানো, দুই পাশ থেকে ক্রস করে পেরেক দিয়ে লাগাই দেওয়া। আচ্ছা। ঢোকার কোনো উপায় নেই। তো এনিওয়ে দেখলাম, দেখে আস্তে আস্তে আমরা বললাম যে আচ্ছা বাসা তো ঢোকার কোনো উপায় নেই, এখানে এসে কি হচ্ছে? বলে কি ব্যাকইয়ার্ডে চলো, যেখানে নাকি আসল ঘটনা, লাশ পুঁতে রাখতো সে। তো মানে বলতেছে পর্যায়ক্রমে ইফ উই ক্যান উইল গো গেট ইনটু দ্য হাউস, বাসার ভিতরে ঢুকে ওই অপারেটিং রুম সবকিছু দেখবো আমরা। তো এই সময় খুব বাজে একটা ফিলিংস কিন্তু হওয়া শুরু করলো আমার, মানে ফিলিংসটা খুব মানে বলে বোঝানোর মতো না, কেমন যেন একটা বাজে একটা ফিলিংস। আমি মানে ওখানে বাসার ভেতরে ওই এই প্যারামিটারে যেই ফিল করলাম। এনিওয়ে আমরা হেঁটে 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 লাস্টে বাসার কর্নারে যে পিছনে ব্যাকইয়ার্ডটার দিকে ঢুকলাম। ব্যাকইয়ার্ডে ঢুকে দেখলাম যে ব্যাকওয়ার্ডটা অনেক বড় বড় ঘাস হয়ে গেছে, অনেক বড় বড় ঘাস হয়ে গেছে। একটা জায়গায় বেশ উঁচু হয়ে আছে ঢিবিটা,
আচ্ছা, মানে উঁচু, মানে মাটিটা একটু উঁচু। তো আমাকে বলতেছে এই জায়গায় লাশগুলো ছিল। তাই আমি বললাম যে এখনো উঁচু কেন, এতদিন আগে তো নিশ্চয়ই কুড়ে টুড়ে বের করছে পুলিশ ইনভেস্টিগেশন। বলছে তারপরে মাটি চাপা দিচ্ছে এন্ড সামহাউ ইট ম্যানেজ টু গেট লাইক দিস, এরকমই হয়ে গেছে জায়গাটা। এনিওয়ে, তা আমরা অনেকক্ষণ দাঁড়ালাম, দাঁড়ায় বাসাটা দেখছি পিছন দিয়ে ঢোকার কোনো উপায় আছে নাকি। কিন্তু জিনিসটা ভয় পাচ্ছিলাম যে পুলিশ, ভূতের ভয় তো আছে, পুলিশেরও ভয় আছে, ট্রেসপাসিং। এনিওয়ে, তো তারপরে ও হেঁটে হেঁটে করলো কি বাসার পিছন দিক দিয়ে একটা ঢোকার জায়গা আর কি, দরজা ওটা ম্যানেজ করলো। তো ওখানে ঢুকে দেখলাম যে ওইটাকে ঢোকা যায় ইচ্ছা করলে, নরম টরম হয়ে গেছে সিটখানি। তো ও জোরে চাপ দিয়ে খুলে ফেললো দরজাটা, খুলে ভিতরে ঢুকলাম আমরা দুজন। এন্ড ভিতরে আপনার ব্যবসা একটা এনভায়রনমেন্ট, অনেকদিন খোলা হয়নি এখানে জায়গাটা, প্রবাবলি মনে করেন যে লাস্ট কেউ হয়তো আসছে আই ডোন্ট নো কতদিন আগে। ব্যবসা একটা এনভায়রনমেন্ট মানে বেশি। তো ঢুকলাম, ঢোকার পরে অস্বস্তিকর ফিলিংসটা কিন্তু ঠিকই রয়ে গেছে। রয়েছে আমরা হেঁটে হেঁটে গেলাম, দেখলাম যে একটা ফাঁকা জায়গা, ডাইনিং স্পেসের মতো, ওখানে দাঁড়ালাম এবং বিচ্ছিরি একটা গন্ধ ব্যবসার ভিতরে এসে, ইঁদুরের সাউন্ড আছে কিছু, আর বৃষ্টি তো পড়তেছে বাইরে। তো এই সময় আমি মনে হঠাৎ করে দেখলাম যে একটা ছায়ার মতো পাস করে গেল, মানে ইটস লাইক এ শ্যাডো। আচ্ছা, একটা ছায়ার মতো জাস্ট এই পাশের দরজা থেকে ওই পাশ থেকে চলে গেল। আর একই সময় আমি দেখলাম বাইরে যে জানলাগুলো ছিল, জানলার বাইরে তো হালকা আলো আছে, জানলাগুলো বাইরে মনে হচ্ছে কে জানি নড়াচড়া করছে, ছায়া পড়তেছে কতগুলা। তো আমি খুব মানে নার্ভাস হয়ে স্কেয়ার্ড হয়ে গেলাম। আমি ওকে বললাম যে রয়, মানে এখানে থাকাটা আমার কাছে ডেঞ্জারাস হচ্ছে। ওর ইচ্ছা হচ্ছে অপারেটিং রুমটা দেখবে। আমি বললাম যে থিংস, ডিড ইউ সি দোজ শ্যাডোস, তুমি কি ছায়াগুলো দেখছো? ও বলে না। আমি বললাম তুমি ছায়া দেখলে কিন্তু তুমি আগে পলাইতে এখান থেকে। তাই আমি বললাম যে ওয়েল আমি দেখছি এরকম এরকম জিনিস। তো ওর সাহস করতেছে না। তো ও এক পর্যায়ে হেঁটে হেঁটে গেল ওর সামনে, যে যেই রুমটা যে ডাক্তার ইউজ করতো কাটাকাটির জন্য, সেই রুমটার সামনে গেল। আচ্ছা, সেই রুমটা মানে অ্যাকচুয়ালি ফরচুনেটলি বলবো আমি লক করা, আচ্ছা, ঢোকার কোনো উপায় নেই, বোর্ড লক দেওয়া, 2-3টা বোর্ড লক মারা। তো ঢোকার উপায় নেই, বাট আমি খুব স্কেয়ার্ড হয়ে গেছি এর মধ্যে ওই যে ছায়াটা দেখে, এবং বাজে একটা ফিলিংস হচ্ছে, মানে জিনিসটা মানে বমির মতো লাগা শুরু করছে। এখন আমি তারপর বললাম যে চল আমরা বের হয়ে যাই। তা আমি মানে ওকে দেখে মনে হচ্ছে ওটা ঘোরের মধ্যে আছে কেমন, কিন্তু আমি কিন্তু একসময় ওকে টেনে আমি দরজার বাইরে এসে পড়লাম। এসে যেসব জায়গায় ছায়া দেখছি ওইসব জায়গায় কিছুই দেখি নাই। তারপর আমরা হেঁটে আসলাম, ফেন্সটা আবার টপকালাম। তো ফেন্সটা কিন্তু এবার আমি আগে টপকাইছি। আচ্ছা, আমি যখন আগে টপকালাম, টপকা ওরা বলতেছি যে মানে মানে তুমিও টপকাও এখান থেকে। এই সময় আমি দূরে দেখলাম যে কালো বিড়াল বসা, বাসার যে গেটটা ওইখানে একটা কালো বিড়াল বসে আছে, এবং বিড়ালের চোখ তো রাত্রে জানে ইলুমিনেট করে। মানে আই এম শিওর যে ওইটা মানে সাধারণ কোনো বিড়াল না, কারণ বাসার মধ্যে আমরা কোনো পশু পাখি দেখি নাই, ইঁদুরের শব্দ পাইছি, কিন্তু বিড়ালটা বেশ মানে অন্যরকম, মানে বসে আছে এরকম থাবা গেড়ে তাকায় আছে। আচ্ছা, তো আমি জাস্ট হাতের উপরে টপকাতে বসে, টপকায় আসছে, এসে আমরা ওখান থেকে মানে ব্যাক করে চলে আসছি। এই ছিল ঘটনা। আমি রেনেসা বলছি। হ্যালো লিসেনার্স, আমি রেনেসা বলছি, এসেছি যাত্রাবাড়ি থেকে। রাসেল ভাই, ফার্স্টে আমি আমার মাকে থ্যাঙ্কস জানাতে চাচ্ছি, কারণ ওনার কাছ থেকেই আমি স্টোরিগুলো কালেক্ট করেছি, এবং এই মুহূর্তে যারা আমাকে শুনছেন সবাইকে অনেক শুভেচ্ছা। আমি এবার মূল ঘটনাতে চলে যাচ্ছি। আমার ঘটনাটা অ্যাকচুয়ালি আমার বড় আব্বাকে নিয়ে, আই মিন আমার বাবার নানা। তো উনি ওই সময় উনি ফকির ছিলেন, পীর ফকির যেটা বলে। তো ওনার আয়ত্তে অনেকগুলো জিন ছিল। তো উনি একদিন এক গ্রামে এক পেশেন্ট দেখতে যাচ্ছিলেন। তো যাওয়ার পথে উনি দেখতে পান এক বাড়ি থেকে 4 বউ বের হচ্ছে নদীতে পানি আনার জন্য। তো 4 বউয়ের মধ্যে একজন বউ আসলে বউ ছিল না। তো ওই বউটা, তো আমার বড় আব্বা খুব কিউরিয়াসিটি নিয়ে তাদেরকে দেখছিলেন, বিকজ উনি বুঝতে পেরেছিলেন যে ওটা আসল বউ না। তো ওই বউটাও বড় আব্বার তাকানো দেখে সে খুবই অস্বস্তি ফিল করে, এবং সে ওখানেই একটু চিৎকার চেঁচামেচি করতে থাকে। তারপর পানি না নিয়ে সে বাড়িতে ফিরে আসে। বাড়িতে ফিরে এসে সে সবাইকে বলতে থাকে যে রাস্তায় এক লোক আমাদের দিকে তাকাচ্ছিল। তো এটা শুনে বাড়ির লোকজন বলে যে বাড়ির বউদের দিকে তাকাচ্ছে কে সে, চলো ধরে নিয়ে আসি। তো তখনই বাড়ি থেকে কিছু লোক বের হয়ে আমার বড় আব্বাকে নিয়ে আসেন। তো নিয়ে আসার পর আমার বড় আব্বা তাদেরকে বলেন যে আচ্ছা, আমি এভাবে তাকাচ্ছিলাম ঠিক আছে, কিন্তু তোমরা কি ঘটনা শুনতে চাও না দেখতে চাও? তো তখন লোকগুলো বলল যে ঠিক আছে, আমরা যদি দেখতে পারি তাহলে আমরা শুনবো কেন। তো বড় আব্বা বললেন যে ঠিক আছে, তোমাদের এই 4 বউয়ের মধ্যে এক বউ আসল বউ না। তো তখন তো সবাই ওনার কথা বিশ্বাস করছিলেন না। তো বড় আব্বা বললেন যে ঠিক আছে, তোমরা বড় একটা কড়াইতে তেল গরম করো। তো
সবাই ঠিক আছে, বড় কড়াইতে তেল গরম করছে, আর এদিকে ওই বউ ঘরের ভিতর চিৎকার চেঁচামেচি করছে। তো কিছুক্ষণ পর সেই বউকে ধরে আনা হলো। ধরে আনার পর তখন আমার বড় আব্বা জিজ্ঞেস করছেন যে তুই এখানে কেন এসেছিস, আর এদের বউকে তুই কোথায় রেখেছিস? তখন সে বলছে যে এদের বউকে আমি বটগাছে রেখে দিয়েছি। তো বলছে, বড় আব্বা বলছেন যে কেন তুই বটগাছে রেখে দিয়েছিস, আর এখানে তুই কিভাবে আসলি? তখন সেই বউ বলছে যে মানে সে তখন ঘটনা বলল যে ওই বউকে যখন বিয়ে করে আনা হয় তখন তো পালকিতে করে বউ আনা হতো। তো যারা বেয়ারা ছিল ওরা পালকিটা রেখে একটা গাছের নিচে রেখে ওরা একটু রেস্ট নিচ্ছিল। তো ওই সময় ওই গাছে ওই জিনটা ছিল। তো সে তখন ওই বউকে নিয়ে গাছের উপরে তুলে এবং সে ওই বউ সেজে পালকিতে বসে যায় এবং সে ওইভাবে এই বাড়িতে প্রবেশ করে। তো তখন বড় আব্বা তো তাকে বললেন যে তুই তো এখানে থাকতে পারবি না, এখন আমি তোকে কোনোভাবেই এখানে রাখতে দিব না, তো তুই যেভাবে হোক ওই বউটা এনে দিবি এবং তুই এখান থেকে চলে যাবি, তা না হলে তোর অনেক ক্ষতি হবে। তো এই কথা বলার পর তো সে মানে অ্যাট লাস্ট রাজি হলো। তারপর সে তখন ওই বউ বলল যে কোথায় আছে, লোকেশন বলল। তখন বউকে উদ্ধার করা হলো এবং দেখা গেল যে দিনের পর দিন তাকে মানে না খাইয়ে রাখার কারণে সে এত অসুস্থ হয়ে গিয়েছিল। তারপর বড় আব্বাই তার চিকিৎসা করে তাকে সুস্থ করেন। রাসেল ভাই, এই ছিল আমার স্টোরি। আমির হোসেন সাজু। রাইট। আমি এখন যে ঘটনাটি বলবো সেটা আমার নিজের জীবনের সাথে ঘটে যাওয়া। আচ্ছা। ঘটনাটি 2009 সালের জুন কিংবা জুলাই, আমার স্পেসিফিক ডেটটা মনে নেই, সেটা খুব বেশি জরুরি না। তো আমি একটা রিয়েল এস্টেট কোম্পানিতে চাকরি করতাম, আমার অফিসটা ছিল শ্যামলীতে। আচ্ছা। আমি নতুন বিয়ে করেছি, সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার আসলে বাড়ি যাওয়ার জন্য একটু মন উতলা হয়ে যেত। তো অফিসের কাজ ছিল প্রচুর, কাজ শেষ করতে করতে আমার 7টা বেজে গেল। অফিস থেকে বের হলাম, বের হয়ে একটা গাড়ি ধরে যাত্রাবাড়ি সায়দাবাদ যেতে যেতে আমার বেজে গেল রাত্রে 9টা, কারণ রাস্তা প্রচুর জ্যাম ছিল। ভাগ্য ভালো যে আমি রানিং গাড়িতে সিট পেয়ে যাই। খুব বৃষ্টি হচ্ছিল ঢাকা শহরে, তো গাড়িতে উঠে বসলাম। কাশপুর পেরোলাম যখন, তখন রাত্র বাজে 10:30। রাস্তা ছিল খুব পিচ্ছিল, গাড়ি খুব স্লো ড্রাইভ করতেছে। তো গাড়িও চলছে আস্তে আস্তে দীর্ঘগতিতে। নোয়াখালী কিন্তু যাইতে অত বেশি সময় লাগে না, 3.5 ঘন্টা লাগে সায়দাবাদ থেকে। কিন্তু আমার ওই দিন আমি যখন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার জমিদারহাটে আমার শ্বশুরবাড়ি, আমি আমার শ্বশুরবাড়িতে যাচ্ছিলাম আর কি। বাজারে গিয়ে যখন নামলাম তখন বাজলো রাত্রে 2টো। চারিদিকে গুড়গুড় অন্ধকার, বৃষ্টি হচ্ছে, কোনো দোকানপাট খোলা নেই এবং কি একটা রিক্সার ড্রাইভারও নেই। আমি যে রিক্সা করে যাব, তো উপায়ন্ত না দেখে আমি পায়ে হাঁটা ধরলাম। আর আমার একটা বদ অভ্যাস ছিল ভাইয়া, সিগারেট খাওয়া। তো হোটেলে যখন গাড়ি থামলো তো ওখান থেকে আমি সিগারেট নিয়ে নিলাম, একটা সিগারেট ধরে আমি হাঁটা শুরু করলাম। তো বলা বাহুল্য যে পাকা রাস্তা থেকে যখন আমি নামবো তখন একটা পোল পরে, পোলের পাশ দিয়ে কিন্তু একটা রাস্তা দক্ষিণ দিকে চলে গেছে। রাস্তার মুখে অনেকগুলো তাল গাছ গুলো পেরুলে একটা কবরস্থানের পরে রয়েছে ছোটখাটো একটা শ্মশান, অনেকগুলো হিন্দু বাড়ি। তারপরে কিছু দূর গেলে আরেকটা শ্মশান পড়ে, একটা বট গাছও পড়ে, ঠিক আছে। এরপরে আরেকটু এগুলে অনেকগুলো বারজার আর একটা কবরস্থান। যাই হোক, আমি রাস্তা কাদামগ্ন ছিল। আমি কবরস্থানের কাছে আসলাম, আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, আস্তে আস্তে পায়ে হেঁটে আসলাম। আসার সাথে সাথে আমি মনে হয় আফসা আলোতে দেখতে পেলাম কি সামনের দিক থেকে একটা রিক্সা আসতেছে। তো রিক্সা আমার কাছাকাছি আসলো, আমি অনেকটা স্বস্তি পেলাম, সাহস পেলাম, আমি রিক্সা করে বাড়ি যেতে পারবো। রিক্সাটা যখন আমার কাছে আসলো, আমি রিক্সার ড্রাইভারকে জিজ্ঞেস করলাম, ভাই যাবেন? রিক্সা ড্রাইভার কোনো কথার উত্তর দিল না, আমাকে ক্রস করে চলে যাচ্ছে। ঠিক এনিমিড টাইম অনেকটা ধমক দিয়ে কবরস্থান থেকে কে যেন বললো, এই নিয়ে যা। অনেকটা ধমক দিয়ে সাথে সাথে রিক্সার ড্রাইভার রিক্সাটা ঘুরিয়ে ফেললো। আমিও সাহস ফিরে পেলাম, রিক্সায় উঠে চড়ে বসলাম। রিক্সায় বসার সাথে সাথে অন্ধকার কেটে গেল। হ্যাঁ, অন্ধকার কেটে গেল, রিক্সাটা
ফাঙ্কার মতো চলছে। তো আমার একটা বদ অভ্যাস কি, রিক্সায় উঠে এলাকার খোঁজ খবর আদি জিজ্ঞাসা করি, রিক্সার ড্রাইভারের সাথে এটা সেটা কথাবার্তা বলি, ঠিক আছে, ভাই কেমন আছেন, এলাকার খোঁজ খবর কি। আমি রিক্সার ড্রাইভারকে অনেকগুলো কথা বললাম, সে কোনো আনসারই করলো না। এবং কি আমি রিক্সা যখন চললো, দ্বিতীয় স্টেশনটার কাছাকাছি আসতে আমি রাস্তায় অনেকগুলো লোক দেখতে পেলাম। লোকগুলো যে এমন ভাবে হাঁটাহাঁটি করতেছে, মনে হয় যেন রিক্সার উপর হুমড়ি খেয়ে পড়বে, ঠিক আছে। রিক্সা তো বিদ্যুতের বেগে চলে আসলো, আমার শ্বশুরবাড়ির দরজায় নামাই দিল, একদম তাদের ঘরের দরজায়। আমি নামলাম, পকেট থেকে মোবাইলটা বের করলাম। মোবাইল ছিল আমার একদম কম দামি একটা মোবাইল, ডিজিটাল মোবাইল তো এখন বের হয়েছে। তো বাইর করে 50 টাকার একটা নোট তার হাতে দিতে যাব, দিয়ে আমি মাথাটা তুলে তার চোখের দিকে আমার চোখ পড়লো। তার চোখগুলো ছিল রাসেল ভাই অদ্ভুত ধরনের লাল এবং জ্বলছে, আগুনের মতো জ্বলছে। আমি ভয় পেয়ে আমার সমস্ত শরীর মানে ঘাম দিয়ে গেছে, মনে হয় যেন ফ্রিজ হয়ে যাচ্ছে। আমি হাতে টাকাটা কোন রকম দিয়ে আমার শরীর কাঁপন ছুটে গেছে। আমি 1 পা 2 পা করে ঘর দরজায় উঠে দাঁড়াইলাম, করা নাড়তেছি, 1টা 2টা মনে হয় নাট দিয়েছে। নাট দিয়ে পিছনে ফিরে তাকে দেখি রিক্সা নাই, উদাও ভ্যানিশ হয়ে গেল। আমি আরো ভয় পেলাম, চমকে গেলাম। ভাগ্য ভালো আমার শাশুড়ি ঘরের দরজা খুলে দিলেন, উনি আমাকে দেখে তো আরো হতভম্ব হয়ে গেলেন। কারণ আমার আরেকটা কথা বলে রাখা উচিত রাসেল ভাই, আমি কখনো বাইরে যাব সেই কথাটা আমি বাড়ির কাউকে বলতাম না, মানে আমি সবাইকে সারপ্রাইজ দেবো। ওই দিন আসলে আমি নিজেই সারপ্রাইজ পাইছি। তো রাত্রে আমি তার সাথে আর কোনো কথা বললাম না। ঘরে ঢোকার সাথে সাথে অজোর গতিতে বৃষ্টি নামলো। সকালবেলা উঠলাম, উঠে আমি আমার শাশুড়িকে বিস্তারিত বললাম। উনি তো শুনে মানে হতভম্ব হয়ে গেলেন, আমাকে সাবধান করে দিলেন এত রাত্রে যেন আমি কখনো বাড়ি না পেয়ে। আর একটা কথা কি, ওই দিনে শ্মশানে একটা লাশ পড়া দিছিল, হিন্দু লাশ, এবং রাস্তার যে কন্ডিশন আমি দেখলাম ভোরবেলা সকালবেলা, মানে কোন রিক্সার ড্রাইভার রিক্সা চালাইয়া নিতে পারবে না, টেনে নেওয়া ছাড়া, এবং আমিও রিক্সার উপরে বসে থাকার কোনো উপায় ছিল না। তো আমার কাছে একটা প্রশ্ন থেকে যায়, আসলে কি আমি ওই দিন রিক্সা চড়ে বাড়ি গিয়েছিলাম নাকি অন্য কোনো বাহন ছিল সেটা। রাসেল ভাই, এটাই আমার ঘটনা ছিল। আমি ভৌতিক প্রিন্স ফুয়াদ, আসছি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে। তো প্রথমেই ধন্যবাদ জানাতে চাই রাসেল ভাইকে এবং শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সহ সকল ফ্রেন্ডদেরকে যারা এখন আমাকে শুনছেন। তো সালমান একটা কথা মিস করে গেছে, যে ভৌতিস যেহেতু কথা আসছে, আমরা আমাদের ক্যাম্পাসের ভৌতিস, এটা আপনাদের বলে রাখি। তো আমরা সরাসরি ঘটনায় যাই, আমরা ঘটনায় চলে যাব। 5 মাস আগে আমার কাছে আনসার ক্যাম্প, ঢাকার আনসার ক্যাম্প থেকে একটা টিউশনি অফার আসে। তো আমরা অনেক জায়গায় কেস স্টাডি করছি, কিন্তু আনসার ক্যাম্পে কখনই করা হয়নি। যাই হোক, এই টিউশনির সুবাদে আমাকে সেখানে যেতে হয়। আমি সেখানে টিউশনি করাই, 2-3 দিন যাওয়ার পরে তো আমার ছাত্রকে আমি জিজ্ঞেস করি যে আচ্ছা এই জায়গাটা কি সত্যি এরকম সমস্যা আছে? তো সে যা বলে তা সেটা হলো এরকম, যে এখানে একটা বাসা আছে, সে বাসার সামনে এখনো রাতে মানুষ গেলে সকালবেলা দেখা যায় যে অজ্ঞান হয়ে যায়। আর আরেকটা কথা বলতে যায়, সে চুপ হয়ে যায়, মানে কিছু বলে না। আমি কি ব্যাপার, তুমি বলো না কেন, কি হয়েছে? স্যার, এই বাসাটাতে, আপনি যে বাসায় এখন আমরা আছি, এই বাসাতে সমস্যা আছে, এবং আমরা যে রুমটাতে মানে এখন পড়তেছি এই রুমটাতে সমস্যা আছে। এর সবচেয়ে বড় ব্যাপার হলো, আর এটা শুধু ওই ছাত্রই দেখতে পারে। একটা কথা বলা দরকার, যে সবাই চেষ্টা করলেও আপনারা এই ভৌতিক জিনিসগুলো যেগুলো আছে, জিনদের ব্যাপার দেখতে পাবেন না। এটা নির্ভর করে নির্দিষ্ট কিছু দিনের উপর, নির্দিষ্ট কিছু রাশির উপর। তো তাকে জিজ্ঞেস করার পরে, যেহেতু আমি সব বিষয় নিয়ে গবেষণা বা ভৌতিক যেহেতু বলছি, অবশ্যই কিছু জানি। তো আমি তাকে জিজ্ঞেস করি, কি তুমি কোন রাশির জাতক? সে বলে আমি তুলা রাশির জাতক। যাই হোক, তারপরে তার বাসা আমি মানে গেট লাগিয়ে দেওয়ার পর সেখানে সার্চ করি, দেখি কিছু আছে কিনা। না, সেখানে তাবিজ জাতীয় আমি কোনো কিছু পাই না। যাই হোক, তার বাসার বাসার ঘটনাগুলো যে এরকম হয়, যে সিমটমস গুলো এরকম পাওয়া যায়। তার আব্বা আম্মা এক ঈদে বাসায় যায় ঈদ করতে, তো তারপরে আসার পর থেকে এই ঘটনাগুলো ঘটতে থাকে। যেমন সেই শুধু দেখতে পায় যে তাদের ছাদে 4তলা বাসা, তো 4তলার ছাদটাতে উপর থেকে 4তলা থেকে যেমন পড়ে গেলে একটা শব্দ হয়, কেউ যদি লাফ দিয়ে পড়ে যায় ধাপ করে একটা শব্দ হবে। তো 4তলার বাসার ওই ছাদটাতে মনে হচ্ছে উপর থেকে 4তলা থেকে লাফ দিয়ে ওই ছাদে কেউ পড়তেছে। শব্দটা এরকম কন্টিনিউয়াসলি হয় না, একবার পর পর হয়। সে শুনতে পায়, তো তার আম্মাকে বলে, কিন্তু তার আম্মা কোনো কিছু বলে না, এগুলো সমস্যা না, এগুলো তোর ভুল। কিন্তু তার পরের দিন সবাই শুনতে পায় যে এটা
এটা হচ্ছে। তারপরের রাতে সে দেখতে পায় যে এরকম একটা ওদের বিছানার সামনেই জানলার সামনে বাইরে শাড়ি টাঙিয়ে দেওয়া। তো এরকম একটা দেখা যায় যে একটা সাদা, এটা বোঝা যায় না মেয়ে না ছেলে, কিন্তু বোঝা যাচ্ছে, এটুকু বোঝা যায় যে এটা ভাসছে এবং শাড়ি ভেদ করে এদিক ওদিক যাচ্ছে, বারান্দার এদিক থেকে ওদিক যাচ্ছে। তো যাই হোক, তো তাকে কিছুদিন পরে সেটা পজেস হয়, মানে তার উপরে সেটা ভর করে। আপনি যেটা দেখেছিলেন সেটা বলেন, আপনি আচ্ছা। ভাষা কি এক্সপেরিয়েন্স করেছিলেন সেটা আচ্ছা। বলেন। তারপরে এই ইয়ের জন্য কিছুদিনের মধ্যে মানে ও দাদা দাদি অসুস্থ হওয়ার জন্য তার আব্বা আম্মা মানে আমাকে বলে যে এখানে তুমি থাকো, একে দেখো, আর আচ্ছা আমরা ঘুরে আসি দুধের জন্য। যাই হোক, তারপরে আমার মানে যেটা আমি এক্সপিরিয়েন্স করছি, আমি জানি না এরকম, আমার আসলে সত্যি কথা এগুলো সামনাসামনি দেখলে আপনি মানে অন্যরকম একটা অনুভূতি। যাই হোক, প্রথম রাতে এরকম কিছুই দেখা যায় না, সত্যি কথা প্রথম রাতে আমি কিছুই দেখতে পাইনি। তারপর আমি চিন্তা করি কি ব্যাপার, এটা তাহলে কি মিথ্যা? তো আমার কাছে হঠাৎ চিন্তা হয় ওর তাবিজের কথা, ওর কোনো এর উপরে একটা তাবিজ আছে, সে তাবিজ। তার পরের রাতের কাহিনী, সেই তাবিজটা যখন ঘুমা হয় তখন আমি সেই তাবিজটা খুলে আমার মাথার কাছে রাখি। আর আমাদের গেস স্টাডির জন্য আমরা কিছু নিজের সতর্কতার জন্য কিছু জিনিস ইউজ করি, যেমন লোহা, আপনার সুরা, আর জাফরান কালি দিয়ে আমাদের লেখা একটা লিমিটিং করা কাগজ আছে সেটা। This track was downloaded from FusionBD.com. তো ওটার মধ্যে আমি বালিশের কাছে আমাদের ওই সেই তাবিজটা রাখি। তারপরে এই ঘটনাগুলো ঘটতে থাকে, আমি ঘুমাই যাই, কিন্তু হঠাৎ করে আমার ছাত্র আমাকে ডাকে যে ব্যাপার স্যার আমি ভয় লাগতেছে। কি ভয়, কি হয়েছে? আমি মানে ঘুমের ঘরে না, ঘুমাও, এর কোনো সমস্যা নেই। পরে না বলছে স্যার আমার খুব ভয় লাগছে। কি হয়েছে? যেটা আমি যখন শুনি যে সত্যি 4তলা থেকে জানি পড়ছে এবং শব্দ হচ্ছে, ধাপ ধাপ করে শব্দ হচ্ছে, কন্টিনিউয়াস না, একটু পর একটু পরে এটা নাই। ঘড়িতে তখন 2:13 বাজে, ঠিক এরকম। তো ওদের ডাইনিং আর রুমটা কাছাকাছি। তো এরপরে দেখা যায় যে ডাইনিং এ হঠাৎ করে আমার চোখ যায়, দেওয়ালের দিকে চোখ আটকে যায়। দেওয়ালে দেখতে পাই যে একটা ছায়ার মতো, এটা আমি জানি না এটা কি, কিন্তু আপনি এটা সেকেন্ডে হিসাব করতে পারবেন, এটা আপনাকে ন্যানো সেকেন্ডে হিসাব করতে হবে। আপনি ন্যানো সেকেন্ডে দেখা যাচ্ছে ওই ছায়াটা একবার এদিক থেকে এদিকে যাচ্ছে, কিন্তু আপনি আপনার চোখের পলকে যাচ্ছে, আপনি সেকেন্ডে হিসাব করতে পারবেন না। এটা একটা হিউম্যান বিং এর পক্ষে সম্ভব না, ওটা ন্যানো সেকেন্ডে যাচ্ছে। এটা কি ছিল আমি জানি না। আর আমি তো বলেই রাখছি যে আমি তুলা রাশির জাতক না। আপনি সামনাসামনি দেখতে পাবেন, যারা এই সব জাতক, কিছু কিছু রাশিরা সামনাসামনি দেখতে পায়, সবাই দেখতে পায় না। যাই হোক, তারপরে যেটা হয় যে ওদের রুমটা একটু পরে গরম হয়ে যায়। এটা অন্যরকম গরম, স্বাভাবিক গরম না, গরম হয়ে যায়। এরপরে যেটা হয়, এটা আমি বিশ্বাস করতে পারি না, এখনো না। টেবিলে গ্লাস রাখা ছিল পানি খাওয়ার, ওটা 1 হাত উপরে উঠে যায় আমার সামনে, আমি দেখতেছি। এটা কি? এটা সম্ভব না, এখনো আমি বিশ্বাস করতে, এটা কিভাবে সম্ভব? ঠিক 1 হাতে উপরে উঠে যায় এবং একটু পরে সেটা আবার ঠিক জায়গায়। এরপরে থ্যাংক ইউ। এগুলো আসলে বাড়িগুলো আর কি পুরনো, তো সেগুলো অনেকগুলো আছে হন্টেড, এরকম মানে রিয়েলি হন্টেড বাড়ি আছে, আর এরকম জায়গাও আছে। তো এলাকার মানুষরা কিন্তু জানে, অনেকেই জানে, কিন্তু আসলে মানে এত সভ্যতা এত ডেভেলপ করছে যে মানুষ এটা নিয়ে আর মাথা ঘামানোর সময় নেই। আচ্ছা, হ্যাঁ, তবে যারা ইন্টারেস্টেড তারা কিন্তু জানে। আমি এরকম অনেক বাসা দেখছি, আচ্ছা, মানে এরকম ওই এলাকাতেই আছে এরকম অনেক অনেক আছে। বাসা। এবং জানিও একটা বলি ছোট, যেটা হচ্ছে যে মোহাম্মদপুর ঠিক পশ্চিম ধানমন্ডি আর কি, ধানমন্ডি 15 নম্বর এলাকায়। স্পেসিফিক লোকেশনটা বললাম না, তাহলে হয়তো অনেকে চিনে না ফেলবে, থাকবে ঠিক দরকার আছে? নেই সেটা। আমার এক আপুর বাড়ি, হ্যাঁ, ইনফ্যাক্ট ওই আপুর ছেলে আমার সাথে এসছে, ওর নাম শুভ। হুম। হ্যাঁ, তো ওই বাড়িটা কিন্তু হন্টেড কিরকম, ওখানে অনেক ঘটনা ঘটে। যেমন একটা ঘটনা বলি, ছোট করে বলছে যে সময় বেশি নাই। ওই বাসায় প্রায় মানুষ দেখতো যে বাড়ির মধ্যে রাতের বেলা, রাত 1টা-2টোর সময় কেউ এসে দরজার মধ্যে লাথি মারতো। মানে একটা বিল্ডিং এ ধরেন 2 পাশে ফ্ল্যাট আছে, তো রাতের মধ্যে লাথি মারতো, রাত 2টার সময় 3টার সময় ধাম করে লাথি মেরে যেত দরজায়, এই ফ্রন্ট গেটে আর কি, ভেতরে যে ফ্ল্যাটের দরজায়। তো বাসার মানুষ মিলে ডিসিশন নিল যে আমরা এই লাঠিটা মনে কেউ ঢুকে মারে, দুষ্টুমি করে মারে। তো ওরা করলো কি, একটা ওই যে আপনার কলাপসেবল গেট নিচে ব্যবস্থা করলো, লক করার পর, এবং বাসায় সবাই পিপ হোল লাগালো দরজায় দেখার জন্য ঘটনাটা কি। তো একদিন ওই আমার এক ভাই আর কি, ওয়াইফের ভাই, ও ছোট, ও বাথরুমে যাচ্ছে রাত 2টোর সময়। তো ওর রুমটা ছিল ঠিক দরজার পাশেই, ঠিক দরজার পাশ দিয়ে যখন যাচ্ছে, ঠিক ওই সময় দিরিম করে লাথি মারছে দরজাকে। তো ভয়ের চোটে লাফ দিয়ে একপাশে পড়ছে, পড়ার সাথে সাথে নেক্সট থিং ও লাফ দিয়ে যে ওই পিপ হোলে তাকাইছে, বাইরে লাইট জ্বলতেছে, কেউ নাই, নোবডি ইজ দেয়ার।
এবং কলাপসিবল গেট তো আছে, কলাপসিবল গেট নিচে আছে, মানে এখন যদি বলা হয় বিল্ডিং এ কেউ করতেছে, তো সেই ক্ষেত্রে এর জন্যই দেখছে যে কেউ আছে নাকি, কেউ নাই, পুরোপুরি ঘর ফাঁকা। আচ্ছা, তো খুব ভয়ের ব্যাপার। তো নেক্সট এর দিন এরকম আবার লাথি। তো তখন ওরা কি করছে, দরজা খুলে একজন উঠে দেখছে, একদম ছাদ পর্যন্ত যেয়ে দেখে আসছে কেউ নাই, ছাদটার নিচে কোনো মানুষ নাই, কিন্তু কেউ লাথি মারে। তো ওই বাসার আরো ঘটনা আছে। ওই বাসায় যেমন রাতের বেলা মনে হয় ছাদের উপর কেউ মশলা পিষতেছে, ঘর 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 শব্দ হয় নিচ থেকে। এবং এই ঘটনা কিন্তু অনেকের কাছে শোনা, আপনাদের আমি ভূতে ফেমস শুনছি যে অনেকেই বলে মশলা, এবং ইট ইজ ট্রু যে মশলা পেশার শব্দ আসে ছাদ থেকে, কিন্তু ছাদে কে মশলা পিষবে। তারপরে আপনার ওখানে আর একটা ফ্ল্যাটে একজন ছিল, তো মানে বাড়ির ফ্যামিলিরা বাইরে চলে গেছে, একজন ব্যাচেলারকে রেখে গেছে বাসায়। তো ও করছে কি, সব বিকালবেলা বেরোনোর সময় সব বাসার লাইট টাইট চুলা টুলা বন্ধ করে বাইরে চলে গেছে। রাত্রে যখন ফিরে আসছে, গেট খুলে দেখে অন্ধকার বাসায়, কিন্তু আলো মনে হচ্ছে লাল লাল আলো। গেট খুলে দেখে যে চুলা দুটো দাউ দাউ করে জ্বলতেছে, এই যে চুলা দুটো দাউ দাউ করে চুলা দুটো জ্বলতেছে। এটা বেশ ভয়ঙ্কর, কিন্তু বেশ আজব টাইপের। ও খুব ভয় পেয়েছে চুলা জ্বলা দেখে, ও আর বাসায় ঢুকে নাই, ও গেট লাগায় রেখে যে মানুষ নিয়ে আসছে, এসে তারা আসছে চুলা টুলা নিয়ে নিচ্ছে। এবং ওই বাড়িতে আমি যেটা এক্সপিরিয়েন্স করছি ওই আপুর বাসায়, যে আপনার শব্দ, এটা আমি নিজে শুনছি। এক পাশের দেয়ালের ওই পাশে কিন্তু কিছু নাই, প্রায় 2-3 তলার উপরে, ওখানে ওঠারও কেউ নাই। মনে হচ্ছে দেয়ালের ওই পাশ থেকে, মানে রাস্তার সাইড থেকে বা মাঠের সাইড থেকে কে ঠিক দেওয়াল সোজা করে ধুপ ধুপ করে মারতেছে হাতুড়ি দিয়ে। তা দুষ্টমি করে আমিও মারছি, সেম ফিডব্যাক, আমি মারতেছি ওখানেও শব্দ হচ্ছে। তাই আমার ওই যে ভাইগনা যে শুভ, ও মারলে দেখো ওই একই ওই শব্দের ফিডব্যাক হয়। ওখান থেকে কেউ নাই, আসলে কেউ নাই, থাকার কথা না, বিল্ডিং এর উপরে দেয়াল, দেয়ালের ওই পাশে কিছুই নেই। ওই বাসাটা এরকম মানে প্রায় এই ধরনের ঘটনা ঘটে। কোনো কারণ আছে কি যে এরকম ঘটে? কারণ হচ্ছে শোনা গেছে যে ওইটা এক সময় শ্মশান ঘাট ছিল। হ্যাঁ, শ্মশান ঘাট ছিল, পরে পাকিস্তান আমলে বাড়িটা তৈরি হয় আর কি, সরকারি গভর্নমেন্ট বাড়ি তো তৈরি হয়। তো ওইভাবে, এবং বেশিরভাগ ঘটনাগুলো কিন্তু ঘটে এই যে এই পুরানো বাড়িগুলোতে, যেগুলো নাকি পাকিস্তান আমলে তৈরি 2 তলা 3 তলা বাড়িগুলো, এগুলোতে ঘটে। ঠিক আমার খুব কাছাকাছি একটা বাড়িতে এরকম একটা ঘটনা ঘটছে। সেখানে একজন বড় ভাই থাকতো আমাদের, ওনার ফ্যামিলি, ওদের অন্যান্য ভাইরা আমাদের বন্ধু ছিল। তো একদিন দেখতেছে যে ও গেট খুলে বেরোইছে, বড় ভাই যে সিনিয়র ভাই, উনি বেরোইছে, বেরোয় দেখে যে ওনার বাবা দাঁড়ায় আছে দূরে। থাকার পর ওনার বাবা মনে হলো ওনাকে ডাকলো, তো উনি বাবার পিছিয়ে পিছিয়ে গেছে, তাকে বাবা হেঁটে হেঁটে বাথরুমে যাচ্ছে, অন্ধকার কিন্তু বাথরুমে লাইটও জ্বালালো না, কিছু না, আর বাবা বাথরুমে ঢুকে গেল, একটু প্যাচালা বাথরুম আর কি, ডানে বামে যেতে হয় এগুলো। তো ও গেলো পিছিয়ে পিছিয়ে পিছিয়ে, যে লাইটটা জ্বালালো যে কেউ নেই বাথরুমে, তো ও কিন্তু স্পষ্ট দেখছে যে ওর বাবা ডেকে নিয়ে গেছে ওকে। এরকম আরেকটা ঘটনা বলি, এটা অবশ্য অনেক লম্বা, এটা আপনার সময় হবে না। তো ওই বাড়ির আরেকটা বাড়ি, যে বাড়ি নিয়ে পরে আপনাকে একদিন হয়তো বলবো, সেই বাড়ির একটা ছোট ঘটনা বলি। এখানে আমার এক মামা থাকতো, তো উনি রাতের বেলা, ওনার বাড়িটা হচ্ছে রুম, চারপাশে মাঝখানে একটা ফাঁকা উঠান, উঠানের কর্নারে ছিল বাথরুম, সেই পুরানো বাড়ি আর কি, পাকিস্তান আমলে তৈরি। তো উনি রাতের বেলা উঠে ওই রুমের দরজা খুলে বাথরুমে যাবে, একটু যখন খুঁজছে দেখে অনেক লম্বা একটা মানুষ তখন হেঁটে চলে গেছে বাথরুমের দিকে, মানে ওই রুমটা মানুষটা ওই দিকে চলে গেছে আর কি, বাথরুমের কাছে পেছন দিক থেকে দেখা যাচ্ছে, অনেক লম্বা। উনি ফার্স্ট ঘুম থেকে উঠে আসছে, ফার্স্ট গ্ল্যান্সে মনে করছে ওনার শ্বশুর অনেক লম্বা, উনি মনে করছে ওনার শ্বশুর, কিন্তু পরে তাকায় দেখে যে না, শ্বশুর এত লম্বা না, হি ইজ অ্যাবভ 7 ফিট, 7 ফিটের উপরে লম্বা একটা মানুষ। উনি করছে কি, গেটটার খোলেনি, হালকা করে চাপায় তাকায় আছে, দেখতেছে মানুষটা ঘুরলো, ঘোরার পর মুখটা বোঝা যাচ্ছে না, মুখটা মনে হচ্ছে ধোঁয়াশা, মানে মুখের চেহারা চেনা যাচ্ছে না, আর শরীর হচ্ছে খালি গা, হ্যাঁ, পরনে লুঙ্গি টাইপের কিছু একটা পরা, এদিকে আসা শুরু করলো। তো উনি তখন বেশ ভয় পেয়ে গেছে, ওনার গায়ের লোম খাড়া হয়ে গেছে। আস্তে আস্তে ঠিক ওনার যে দরজাটা ওটা পাস করে যাচ্ছে, তখন উনি প্রচন্ড ভয় পেয়েছে, ভয় পেয়ে চাপাই দিচ্ছে উনি দরজাটা, আরো চাপাই দিয়ে একটু করে তাকে আছে, সাহসী মানুষ, কারণ দেখতেছে উনি। পরে দেখলো আবার ঘুরলো, আবার ঘুরে ওদিকে যখন যাচ্ছে, তখন উনি কি করছে, ওই ভয়ে দরজা ছাপাই ঠাপাই দিয়ে উনি চলে আসছে। এরকম জিনিস প্রায় দেখা যায়। ওই বাসাটা তো আমরা তো বেশ হন্টেড। ওই বাড়ি নিয়ে একটা ঘটনা আছে, সেটা আপনাকে পরে একসময় বলতে হবে, ইট উইল টেক লং টাইম। আচ্ছা, আর একটা ছোট্ট ঘটনা বলি, যেটা হচ্ছে আপনার এই বাসাটা আমি ভাড়া ছিলাম কিছুদিন, আমাদের বাড়ি তৈরি করার সময় ভাড়া ছিলাম। তো ওই বাসাটায় আমি যে রুমটায় থাকতাম, আমার রুম আর আমার আম্মার রুম পাশাপাশি ছিল আর কি। তো রাতের বেলা, রাত্রে ঠিক 2-3টার দিকে আমি দেখতেছি যে আমার দরজার নিচ দিয়ে, আমার ওয়াইফ দেখছে ফার্স্টে, বলতেছে যে দরজার নিচে মনে হচ্ছে কে জানি কার পায়ের ছাপ, মানে পায়ের ছায়া, মানে হেঁটে হেঁটে পাশের রুমের দিকে যায়, আবার আসে, রান্নাঘর থেকে যাওয়া আসা করে। তাই ফার্স্টে মনে করছে এটা হয়তো মানে কোনো ছায়া টায়া হবে। আমি বাইরে গেছি, দরজা খুলে তাকালাম, তাকায় দেখলাম, আমার ফার্স্ট সন্দেহ ছিল যে বাইরে নারকেল গাছের ছায়া পড়তো। আসলাম, দেখলাম না, নারকেল গাছের ছায়া ওইখানে কেন, ওই বাসাতেই আসতেছে না,
তো আমি জাস্ট দেখে ইগনোর করলাম, মনে করলাম পর্দার ছায়া, পর্দাটাকে বেঁধে দিলাম, দিয়ে আমি রুমে চলে আসলাম। আবার এসে শুনলাম ঠিক 5 মিনিট পর আবার সেই ছায়া আবার যাচ্ছে আসতেছে। তো থার্ড থিং আমি যেটা করলাম, এইবার আমি উঠলাম, উঠে দাঁড়ালাম, ছায়াটা ঠিক যখন দরজা পার হচ্ছে, এই সময় আমাকে উঠতে দিচ্ছিল না আমার ভাই, আমি দরজাটা টান দিয়ে খুলে ফেলছি, খোলার পর কিছুই নেই। আপনার ছায়াটা অনেকক্ষণ ধরে দেখছিলেন? হ্যাঁ, ছায়াটা অনেকক্ষণ দেখছি। দরজা খোলার পর কোনো ছায়া নেই, কিচ্ছু নেই। Okay. এবং আমি কিছুক্ষণ তখন একটু মানে অস্বস্তি ফিল করলাম, গায়ের লোম টোম দাঁড়ায় গেল। আমি আস্তে করে আবার দরজাটা আটকাই দিলাম, দিয়ে এসে শুয়ে আছি। আবার দেখছি আবার অনেকক্ষণ পর দেখি সেই ছায়াটা, মনে হচ্ছে একটা পা ফেলে ফেলে মানুষ যায় যে, দুটো পা, ওই রকম ছায়া। তো এই হচ্ছে এখানে আরেকটা জিনিস Okay. যেটা আমি দেখেছি। So, আমরা নেক্সট টাইম আবার আপনার ঘটনা শুনতে হবে আসলে। হ্যাঁ, মানে ইনশাআল্লাহ আমরা ইনশাল্লাহ আপনাকে আবারও ডাকবো। sure. এবং আমি দেখতে পাচ্ছি যে অনেকেই এবং ডেভিড আবারও SMS করেছেন, লিখেছেন বাবু ভাই রক্স, Thank you, David. প্লিজ কিপ ইনভাইটিং বাবু ভাই। Thank you, আচ্ছা, thank you আমরা very much. আবারও নিয়ে আসবো অবশ্যই বাবু ভাইকে, এবং বাবু ভাই তো বলছেনই যে আরেকদিন এসে যে বড় ঘটনাগুলো হ্যাঁ, শুনে যাবেন। ইনশাআল্লাহ, এবং ইনশাআল্লাহ। আপনার কাছে বোঝা যাচ্ছে একটা জিনিস, যে ঘটনা শেষ নাই কোনো। ঘটনা অনেক আছে আসলে, ছোটকাল থেকে ইন্টারেস্ট ছিল এইসব ব্যাপারে। আমরা মোহাম্মদপুরে যখন বড় হয়েছে, মোহাম্মদপুর এলাকা মানে আমাদের এই জাকির হোসেন রোড, লালমাটিয়া, তারপর এই সাইডে বাড়িগুলোই কিন্তু বেশ পুরানো, এবং আমরা ফার্স্টে কিন্তু ওই পুরানো বাড়িগুলোতে থাকতাম, পরে বিল্ডিং হয়েছে সব জায়গায়। রাইট, তো ওইসব জায়গায় দেখা যেত বিভিন্ন জিনিস। ছোট একটা ঘটনা কি বলা শিওর যাবে? শিওর, নো প্রবলেম। আচ্ছা, শিওর। এই ঘটনা হচ্ছে, আমি জায়গাটার নামই বলি স্পেসিফিকলি, বাবর রোড। আচ্ছা, বাবর রোডে ওখানে একটা ক্লিনিক ছিল, নাম হচ্ছে শেফা নার্সিং হোম, তার কাছেই বাসাটা। এখন এক্সাক্ট লোকেশনটা বললাম না, বেশ বড় বাড়ি ছিল। মানে এটা মানে আনটিল 1984 পর্যন্ত বাড়িটা রিনোভেট করা হয়নি আর কি। আচ্ছা। এবং ওই বাড়িটাতে পাকিস্তান আর্মি ক্যাম্প করেছিল মুক্তিযুদ্ধের সময়। ওকে, আমার এক রিলেটিভ ওই বাড়িটাকে ভাড়া নেয়, এবং শর্ত ছিল যে ওই বাড়িটাকে উনি ঠিকঠাক করে মানে আপনার নতুন করে নেবে, থাকবে, এখান থেকে উনি ভাড়া Repair করবে। রিপেয়ার করে যাই অ্যাডজাস্ট করবে আর কি। এনিওয়ে, তো ওই আমার যে আন্টি, উনি থাকতো ওই বাসায়, আঙ্কেল বিজনেসম্যান, বাইরে থাকতো, প্রায় বাইরে যেতে হতো। তো একদিন রাতের বেলা আন্টি এসে পড়ছে আমাদের বাসায়, রাত প্রায় 9টার দিকে, দূর থেকে। তো দ্যাট টাইম শি ওয়াজ প্রেগনেন্ট। এসে বলতেছে যে ভয় পাচ্ছে। কি ব্যাপার? ভয় পাওয়ার কারণটা আমার আম্মা জিজ্ঞেস করলে কি হয়েছে, বলে যে আমি হঠাৎ করে দেখলাম জানলা দিয়ে, যে জানলার পাশে মনে হচ্ছে একটা মহিলা, একটা বাচ্চা আর আরেকটা লোক, 3 জন কথা বলতেছে বারান্দায়, এবং দেখে মানে ছায়া ছায়া লাগতেছে, এবং ফিসফিসানি টাইপের কথা শোনা যাচ্ছে। তো উনি ফার্স্টে চিন্তা করছে চোর ডাকাত কিনা বাসায়, কি ব্যাপার। সাহস ছিল, একা যেহেতু থাকে উনি, ভদ্র মহিলা, উনি দরজাটা খুলে দেখে কেউ নেই বারান্দায়। তো শি ওয়াজ রিয়েলি স্কেয়ার্ড, এবং উনি ভয় পাচ্ছে। স্বাভাবিক, ক্লিনিকটা পাশে, হ্যাঁ মানে আশেপাশে এখানে। উনি ভয় চলে আসছে। পরে উনি আমাকে নিয়ে যায় ওই বাড়িতে। তা আমি যাওয়ার পরে, আমি ওনার সাথে ছোট ছিলাম, আমি রাতে ওই বাড়িতে থাকি, থেকে পরে চলে আসি। তো বাড়িটা কিন্তু স্পুকি ছিল। বাড়িটা যখন প্রথম ভাড়া নেয়, তখন আমি গেছি, যেহেতু আপনি জানেন যে ওখানে অনেক অকারণ করছে, পাকিস্তান আমি ক্যাম্প করছিল। আমি তখন দেখছি বাড়ির দেওয়ালের মধ্যে গুলির ছিদ্র, অনেক গুলির ছিদ্র, তারপর ওরা রান্না বাড়া করছে এসব জায়গায়, মানে রাফ ভাবে চুলা তৈরি করা, হ্যাঁ মানে বেশ বাজে। আবার এক জায়গায় একটা রক্তের ছোপ, খয়েরি হয়ে গেছে ওই জায়গায়। তো বাসাটা হন্টেড হওয়া স্বাভাবিক। এবং ওই সময় 84 এরকম সময় কিন্তু ওই জায়গায় মানুষজন ছিল না। বাবর রোড, তারপর আপনার ওই হুমায়ুন রোড, এসব জায়গায় অন্ধকার হয়ে থাকতো রাতের বেলা। এখনো বেশ নির্জন জায়গাগুলো। তো এটা ছিল